টু মাই চ্যানেল ফানলিট উইথ অনুষ্বা। তোমাদের রিকোয়েস্টে আজকে চলে এসেছি রেপ অফ দ্য লকে ক্যান্টো 2 এর ভিডিও নিয়ে। সো লেটস বিগিন উইথ দ্য টেক্সট। তাহলে এর আগের ভিডিওতে আমরা দেখেছি বেলিন্ডা in her toilet scene, which actually means her dressing scenes. So after the dressing completion of her dressing, Belinda now participates in the battle of the fair sexes, okay, which means Belinda now participate in the social gatherings and all, and one of the very prominent form of the social gathering of the time was to have a boat ride. খুব সুন্দর সাজানো গোছানো নৌকোগুলোতে টেমস নদীর ওপরে তারা ওই নৌকো করে নৌবিহার করতো, ঠিক আছে? তো সেরকমই একটা কিছু দৃশ্য আমরা এবার এখানে দেখতে চলেছি। তো কি বলা হচ্ছে, নট উইথ মোর গ্লোরিজ ইন দ্য এথেরিয়াল প্লেন দ্য সান ফার্স্ট রাইজেস ওভার দি পার্পল মেন। তার মানে মেইন বলতে বোঝানো হচ্ছে সি। বলছে সমুদ্রের ওপরে যখন সূর্যোদয়ের দৃশ্যটা এতটা সূক্ষ্ম লাগে না, যতটা সূক্ষ্ম লাগছে কীরকম, then issuing forth the rival of his beams launched on the bosom of the silver Thames. তাহলে এখানে রাইভেল অফ হিজ বিমস বলতে কাকে বলা হচ্ছে? হিজ বলতে বলা হচ্ছে সান, আর রাইভেল বলতে বলা হচ্ছে বেলিন্ডাকে। So Belinda here is addressed as a rival of the sun because the way sun মানে সূর্য যেরকম সমুদ্রের বুকে সূর্যোদয় হয় এবং যখন আশেপাশে পুরো দৃশ্যটা পার্পল হয়ে যায়, একটা ডার্ক পিঙ্ক শেড হয়ে যায়, সে দৃশ্যটাকে যতটা সূক্ষ্ম লাগে, যতটা গ্লোরিয়াস, যতটা বিউটিফুল লাগে, তার থেকে অনেক সুন্দর লাগছে যখন এই বেলিন্ডা নামক সূর্যের আলো পড়ছে সিলভার টেমসে, ঠিক আছে? সেই সিলভার টেমস মানে টেমস নদীর বুকে যখন বেলিন্ডার আলোটা পড়ছে, সেই দৃশ্যটাকে যেন আরও অনেক বেশি সূক্ষ্ম, আরও অনেক বেশি গ্লোরিয়াস মনে হচ্ছে। Okay, তাহলে Belinda here is compared with that of the sun. Again, we can see here as a parody of the Elizabethan representation of the beloved in the love sonnets. কেন এর আগেও আমরা দেখেছি যে বারবার করে কিন্তু Belinda is compared with the sun. Okay, তো সেটার একটা কারণ হচ্ছে এলিজাবেথান লাভ সনেটসগুলোতে দ্য বিলাভেডস ওয়্যার প্রেজেন্টেড ইন দিস এক্সাজারেটেড ফর্ম। সে বিলাভেদেরকে সবসময় এরকম একটু অত্যুক্তি করে রিপ্রেজেন্ট করা হতো অ্যাজ দে আর কম্পেয়ার্ড উইথ সান, মুন এটসেট্রা। তাহলে বলা হচ্ছে যে বেলিন্ডা হচ্ছে কি ইজ আ রাইভেল অফ দ্য সান। সূর্যের আলো সমুদ্রের বুকে পড়ে যতটা না গ্লোরিয়াস আর সূক্ষ্ম লাগে, তার চাইতেও অনেক বেশি সুন্দর লাগছে যখন বেলিন্ডার আলোর ছটাটা পড়ছে কোথায় না টেমস নদীর বুকে, এবং সেই আলোর ছটাটা কি না সিলভার, ঠিক আছে? তাহলে ওখানে উই ক্যান সি সূর্যোদয়ের দৃশ্যটা হচ্ছে ইটস আ মর্নিং, ইটস আ ডন সিন, আর বেলিন্ডার যে আলোটা সিলভার টেমসের ওপর পড়ছে। কেন এখানে সিলভার? বিকজ এখানে দ্য টাইম উইচ ডিনোটস ইজ দ্যাট অফ দ্য লেট আফটারনুন। কেন আমরা দেখছি বেলিন্ডা ঘুম থেকে উঠছে দুপুর 12টার সময়, আবার পাশ ফিরে শুয়ে পড়ছে, তার মানে দুপুর 1টায় ঘুম থেকে উঠছে, এবং তার ওই টয়লেটের যা সাজসজ্জা মোটামুটি একদম লেট আফটারনুনে বেলিন্ডা হয়তো বাইরে বেরোচ্ছে। তার মানে সিলভার টেমস বলতে বোঝানো যাচ্ছে একদম যে লেট আফটারনুন, পড়ন্ত বিকেলের যে আলো, সেই আলোতে বেলিন্ডার ছটাটা যখন টেমস নদীর বুকে পড়ছে, তাকে অনেক বেশি অপার্থিব, সূক্ষ্ম এবং সৌন্দর্যপূর্ণ লাগছে। তাহলে দেখো, লঞ্চড অন দ্য বুজুম অফ দ্য সিলভার টেমস। তাহলে এখানে টেমস নদীকে মানে উই ক্যান সি দ্য বুজুম অফ দ্য সিলভার টেমস। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন, কেননা এখানে টেমস নদীকে আইডেন্টিফাই করা হচ্ছে উইথ দ্য হিউম্যান বডি, স্পেশালি উইথ দ্যাট অফ এ উইমেন্স বডি, অ্যান্ড দ্য বুজুম সাজেস্ট দ্যাট পার্সনিফিকেশন। ওকে, তাহলে এবার এই যে চারটে লাইনটা, দ্যাট ইজ বেলিন্ডাস লাইট ফলিং অন দ্য রিভার টেমস, এবং তার সাথে যে সান লাইটের তুলনা আপন দ্য পার্পল মেন, এই চারটে লাইন ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ ভিশন, যেন পোয়েট এখানে ভিজুয়ালাইজ করছে পুরো দৃশ্যটাকে। ওকে, আবার এখানে উই ক্যান অলসো সি আ প্যারোডি, মানে বলা যেতে পারে টোনটা ইটস ভেরি মাচ অ্যান্টি ক্লাইম্যাটিক, ওয়্যার বেলিন্ডা মানে সান লাইট আপন দ্য সি, তারপরে আমরা দেখতে পাচ্ছি বেলিন্ডাস লাইট আপন দ্য রিভার। তার মানে পুরো টোনটা হয়ে যাচ্ছে কি অ্যান্টি ক্লাইম্যাটিক। এখানে আমরা অ্যান্টি ক্লাইম্যাক্স দেখতে পাচ্ছি, সান থেকে বেলিন্ডা, সি থেকে রিভার, এবং তার সাথে একটা ভিশনকে দেখতে পাচ্ছি যেখানে দ্য পোয়েট সিমস টু ভিজুয়ালাইজ দ্য এন্টায়ার থিং। ওকে, তাহলে বেলিন্ডাকে এখানে কম্পেয়ার করা হচ্ছে কিন্তু সানের সাথে। না, এই একটা জায়গাতে ওয়ান থিং নিডস টু বি রিমেম্বার্ড, যে সান বলতে সাধারণত উই ক্যান
get a masculine identity. সানের ক্ষেত্রে ইউজুয়ালি দেখবে হি প্রোনাউন ইউজ করা হয়, which gives the son a masculine identity. তাহলে বেলিন্ডাকে এখানে কম্পেয়ার করা হচ্ছে উইথ দ্য সান, তাহলে ইনডাইরেক্টলি কি পোপ এখানে বেলিন্ডাকে একটা ম্যাস্কুলিন আইডেন্টিটি দিতে চাইছেন? অ্যান্ড ফর হোয়াট রিজন? দেখো, ম্যাস্কুলিনিটি বলতে আমরা বুঝি সামথিং দ্যাট ইজ ডমিনেটিং, অথরিটেটিভ। ওকে, তাহলে বেলিন্ডাকে এই সানের সাথে কম্পেয়ার এই জন্যই করা হচ্ছে, বা ইনডাইরেক্টলি ম্যাস্কুলিন আইডেন্টিটি অফ অথরিটেটিভনেসটা এই জন্যই দেওয়া হচ্ছে, বিকজ হিয়ার Belinda will control the gazes of all the boys and bellies around her. তার মানে বেলিন্ডার আশেপাশে যে সমস্ত অল্প বয়সী তরুণ তরুণীরা রয়েছে তাদের ওপর একটা মানে অদৃশ্য অথরিটি বেলিন্ডার কিন্তু থাকবে। মানে বেলিন্ডা তার চোখের চাহনি দিয়ে ডিসাইড করে দিচ্ছে তার দিকে কে কখন কিভাবে তাকাবে। ঠিক আছে, যেভাবে দ্য সান ডমিনেটস দ্য স্কাই, বেলিন্ডা অলসো ডমিনেটস দ্য এন্টায়ার ফেনোমেনা, ওকে, অন দ্য বোট। তাহলে বেলিন্ডার আশেপাশে যে সোশ্যাল পার্টি, সেইটার পুরো ফেনোমেনাটাকে বেলিন্ডা ডমিনেট করছে অ্যাজ দ্যাট অফ দ্য সান। ওই জন্য বেলিন্ডা ইজ হিয়ার কম্পেয়ার্ড উইথ দ্য সান, অ্যান্ড দ্যাট ম্যাস্কুলিন আইডেন্টিটি ইজ ইনডাইরেক্টলি ascribed upon Belinda in order to indicate her authority, ওকে, হার কন্ট্রোল ওভার দ্য গেজেস মানে দৃষ্টি। ঠিক আছে, যে বাকিরা কোন দৃষ্টিতে তার দিকে কিভাবে তাকাবে সেইটাকে পুরো বেলিন্ডা নিয়ন্ত্রণ করছে। ওকে, সো ইটস বিকজ অফ দিস অথরিটেটিভনেস অফ বেলিন্ডা, অর ইটস বিকজ অফ দ্য সেন্ট্রালিটি অফ বেলিন্ডা, যে এই পার্টির হচ্ছে ও কেন্দ্রবিন্দু। বেলিন্ডা ইজ হিয়ার কম্পেয়ার্ড উইথ দ্য সান। ফেয়ার নেমস, ওয়েল ড্রেসড ইউথস অ্যারাউন্ড হার শোন। বলছে বেলিন্ডার আশেপাশে দেখা যাচ্ছে কাদেরকে? ফেয়ার নিমস। তাহলে মহিলাদেরকে এখানে অ্যাড্রেস করা হচ্ছে, সুন্দরী মহিলাদেরকে নিমফ হিসেবে। ওকে, দ্যাট ইজ টু ইন্ডিকেট দেয়ার টেন্ডারনেস। কারণ আমরা জানি নিমফ বলতে বোঝানো হয় কি দ্য স্পিরিট অফ ওয়াটার দ্যাট আর ভেরি টেন্ডার, ভেরি ডেলিকেট। তাহলে দ্য উইমেন, সেই যুগের উইমেনদেরকে এখানে বলা হচ্ছে ইনডাইরেক্টলি দ্য ভেরি টেন্ডার অ্যান্ড ডেলিকেট উইমেন। এবং বেলিন্ডার আশেপাশে রয়েছে কারা? ওয়েল ড্রেসড ইউথস, সুন্দর পরিষ্কার মানে ভালো পোশাক পরিচ্ছন্ন, হ্যাঁ, মানে পোশাক পরিহিত যারা অল্প বয়সী তরুণ তারা রয়েছে, সুন্দরী ডেলিকেট টেন্ডার উইমেনরা রয়েছে অ্যারাউন্ড হার শোন, তারা আশেপাশে শাইন করছে বেলিন্ডার আশেপাশে। বাট এভরি আই ওয়াজ ফিক্সড অন হার অ্যালোন, কিন্তু সমস্ত দৃষ্টিটা যেন বেলিন্ডার প্রতি আটকে রয়েছে। মানে আশেপাশে এদেরকে দেখে মনে হচ্ছে কি ইজ অলমোস্ট লাইক দ্য ইনভিজিবল স্টার্স ইন দ্য ডে লাইট। ওকে, যে দিনের বেলায় সূর্যের আশেপাশেও দেখো তারা থাকে, কিন্তু আমাদের কি চোখে পড়ে? তারা পড়ে না, সূর্যের আলোটাই কি প্রিডমিনেট করে। সেভাবে ডিসপাইট বিং সারাউন্ডেড বাই দ্য বিউটিফুল বজ অ্যান্ড বেলস, বেলিন্ডা সিমস টু প্রিডমিনেট দ্য এন্টায়ার ফেনোমেনা, এবং সকলের চোখকে বেলিন্ডার প্রতি আটকে রয়েছে। আচ্ছা, দেখো এবার বলছে on her breast a sparkling cross she wore, which Jews might kiss and the infidels adore. So it's a very amusing line. বেলিন্ডা কি রয়েছে? তার নেক, তার গলায় পড়ে রয়েছে একটা স্পার্কলিং ক্রস, যে ক্রসটা অ্যাকচুয়ালি হ্যাংস আপন হার ব্রেস্ট। তার মানে বেলিন্ডার এই যে ড্রেসিংটা এখানে ইটস ভেরি স্কিলফুলি, কেন বলা হয়েছিল উইথ কিউরিয়াস টয়েল, এখানে বুঝবে। তো বেলিন্ডা জানে how to increase the charm of our body parts. Okay, so Belinda intentionally hangs upon the cross, okay, upon her breast, mane hangs the cross upon her breast in order to draw attention of the male around her. Okay, of course the female also look at her because they are curious to see why the male are looking at her. তাহলে এখানে দ্য ক্রস ইটসেলফ বিকামস আ ডুয়াল সিম্বল অফ রিলিজিয়ন অ্যান্ড সেক্সুয়ালিটি। এর আগের ভিডিওতেও আমরা বলেছি বেলিন্ডা কনস্ট্যান্টলি ইউজেস রিলিজিয়াস সিম্বলস ইন অর্ডার টু বি পপুলার, ইন অর্ডার টু ক্রিয়েট আ নোশন অফ আর ইনোসেন্স, অফ আর পিওরিটি, অ্যান্ড দ্যাট ইনোসেন্স অর পিওরিটি ইজ অলমোস্ট লাইক আ কল অফ আর সেক্সুয়াল অ্যাপিল। ওকে, মানে হচ্ছে এখানে বেলিন্ডা ক্রসটা পড়ছে আপন হার ব্রেস্ট, উইচ ইন্ডিকেটস দ্যাট শি ট্রাইজ টু ক্রিয়েট অ্যান ইমপ্রেশন যে আমি পিওর, আমি ইনোসেন্ট। বাট আপন হার ব্রেস্ট সেখানে ক্রসের দিকে নয়, এভরি আইজ ওয়ার ফিক্সড আপন হার বডি পার্ট। ওকে, এবং দিস ইজ দ্য ওয়ে শি ইনক্রিজেস হার ফিজিক্যাল চার্ম।
and that purity invites her virginity. The purity, the pretended purity of Belinda indicates her virginity, which actually invites all those male gazes to fall upon her. Okay, তাহলে the cross here plays a dual symbol of both religion and sexuality. যেরকমভাবে সে বাইবেল নিয়ে ঘুরে বেড়ায়, যেরকমভাবে বেলিন্ডা ক্রস পড়ছে, সে যেভাবে শককে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, all these things is a parodied version of Jesus Christ. তাহলে পোপের উদ্দেশ্য কি ছিল এখানে জিসাস ক্রাইস্টকে প্যারোডি করা? একেবারেই নয়। পোপের উদ্দেশ্য কিন্তু এখানে এটাই ছিল যে বেলিন্ডা কিরকম হোয়াইট গাউন, দেখো জিসাসকেও আমরা দেখতে পাই ইন হোয়াইট, carrying the lamb, innocent lamb, white lamb in his lap. Belinda is also carrying shock in his lap. Belinda is wearing cross, the cross which itself is a symbol of sacrifice by Jesus. তাহলে এখানে ক্রসটা actually becomes a sacrificial symbol of Belinda's virginity. সে ক্রসটাকে পড়েছে upon her breast, which means she is pure and therefore is ready to compromise the virginity by the male gazes. Okay, মানে not to compromise exactly, but rather she invites all those male attention upon her, which itself is an indication that her virginity is getting compromised. Okay, তো এইখানে দাঁড়িয়ে থেকে we can see that Pope actually Jesus Christ she figure, তারপরে যখন আমরা বেলিন্ডাকে দেখছি with মানে the lamb is replaced by the white dog shock. The cross not stands for the sacrifice, but it stands for embellishment, for a sexual appeal. এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি she is carrying the Bible not for the sake of her enlightenment, but only for the sake of her accessory. ওকে, সেখানে এই যে অ্যান্টি ক্লাইম্যাক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ দ্য মরাল কনফিউশন অফ দ্য টাইম। সেই যুগে যে মূল্যবোধ সেইটাকে এখানে ভালো করে পোপ দেখাচ্ছে। বলছে with Jews might kiss and infidels adore, naturally everybody, even Jews বলতে বোঝানো হচ্ছে কি যারা জিউস ধর্মাবলম্বী, ঠিক আছে, ইহুদি যাদেরকে বলা হয়ে থাকে, তারাও বলছে দে অলসো ওয়ান্ট টু কিস দ্য ক্রস অফ বেলিন্ডা, অ্যান্ড দ্য ইনফিডেলস মানে দোজ হু ডু নট অ্যাবাইড বাই এনি রিলিজিয়ন, they also want to adore the cross of Belinda. So we know that their attention is not into the cross, their attention is into the body part of Belinda upon which the cross was hung. Her lively looks a sprightly mind disclose, quick as her eyes and unfixed as those. বলছে যে তার এই যে লুকটা a sprightly mind disclose, which indicates the sprightly mind. Sprite মানে কি, মানে ক্ষিপ্র, দ্রুত, মানে তার চোখটা কোনো দিকে ফিক্স থাকে না। কুইক অ্যাজ হার আইজ মানে তার চোখের মধ্যে দিয়ে তার মনটা প্রতিফলিত হচ্ছে, তার চোখটাও কি একদিকে স্থির নয়, ইটস রোটেটিং অ্যারাউন্ড এভরিওয়্যার, আশেপাশে সবার দিকে ভালো করে দেখছে। অ্যান্ড অ্যাজ আনফিক্সড অ্যাজ দোজ, তার মনের মতো তার চোখটাও কি আনফিক্সড, তার মানে দ্য আইজ আর দ্য রিফ্লেকশন অফ হার মাইন্ড। ওকে, তাহলে দেখো একটু আগেই বললাম যে সানের মধ্যে দিয়ে কেন সানের সাথে বেলিন্ডাকে রিপ্রেজেন্ট মানে অ্যাসোসিয়েট করা হচ্ছে, বিকজ বেলিন্ডা হিয়ার পোজেস বোথ দ্য ম্যাসকুলিন অথরিটি টু কন্ট্রোল দ্য গেজেস আপন দ্য পিপল অ্যারাউন্ড হার, এবং অ্যাট দ্য সেম টাইম ওই যে কীভাবে সে সকলের দৃষ্টি আকর্ষণ করছে উইথ আর ফেমিনাইন চার্ম অ্যান্ড সিডাকশন। ঠিক আছে, তাহলে বেলিন্ডা এখানে ডুয়াল রোল প্লে করছে, বোথ অফ ম্যাসকুলিনিটি অ্যান্ড মানে ফেমিনিনিটি অফ আ প্রিটেন্ডেড টেন্ডারনেস অ্যান্ড পিওরিটি, অ্যান্ড ম্যাসকুলিনিটি বিকজ বেলিন্ডা জানে দ্যাট কীভাবে ও পোশাক আশাক পরলে, কীভাবে অ্যাক্সেসরিজগুলোকে নিলে তার আশেপাশে যারা বজ তাদের দৃষ্টিটা তার প্রতি আটকে যায়। ওকে, সো ইন দ্যাট সেন্স শি ডমিনেটস এভরিবডিজ গেজেস। Favors to none, to all she smiles extends. দেখো এই ছবিতে দেখতে পাচ্ছ যে বেলিন্ডা কি কারোর একটা দিক মানে কোনো ব্যক্তির দিকে কিন্তু পার্টিকুলারলি তাকিয়ে নেই, সবার দিকে হেসে তাকিয়ে রয়েছে, কিন্তু তার চোখটা কখনোই কারোর প্রতি নিবদ্ধ নয়, ঠিক আছে, মানে পার্টিকুলার নয়। সে স্মাইলস এক্সটেন্ড মানে সে এক্সটেন্ডেড স্মাইল, একগাল হাসি দিয়ে যাচ্ছে। অফ সে রিজেক্টস বাট নেভার ওয়ান্স অফেন্স, কেউ একবার তার দিকে তাকালো, একবার আর চোখে তাকিয়ে বেলিন্ডা চোখটা ঘুরিয়ে নিচ্ছে, উইচ ইজ এ সাইন অফ রিজেকশন, কিন্তু বেলিন্ডা ইজ সো গ্রেসফুল যে বেলিন্ডার এই যে রিজেকশনটা তাতে কেউ অফেন্ড হচ্ছে না। ওকে, বেলিন্ডা গ্রেসফুলি রিজেক্টস ইভেন দ্য বজ অ্যান্ড বেলস অ্যারাউন্ড হার, স্পেশালি দ্য বজ।
ব্রাইট অ্যাজ দ্য সান হার আইজ দ্য গেজার স্ট্রাইক। আবার দেখো সানের সাথে কম্প্যারিজন বলছে যে যেভাবে সূর্যের আলো কি করে না, সূর্যের আলোর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখটা যেরকম কি হয়ে যায়, ঝলসে যায়, তাহলে তার দিকে, তার এই আলো, সূর্যসম আলোর দিকে, চেহারার দিকে তাকিয়ে থেকে মানুষজনেরও যেন চোখ ঝলসে যাচ্ছে। শি ইজ সো ব্রাইট yet graceful, মানে and like the sun they shine on all alike। এবং সূর্যের মতোই, সূর্য কি কখনো কি পার্শিয়াল যে এদিকে একটু বেশি শাইন করবো ওর দিকে কম শাইন করবো, তা তো নয়। সান impartially shines upon all। Similarly Belinda is also impartial and she মানে her eyes also fall on everybody around her। মানে বেলিন্ডার কোনো একটা বিশেষ পুরুষের প্রতি তার চোখ আটকে নেই। she looks upon everyone। ওকে, তাহলে সেই জন্য বলা হচ্ছে she is as impartial as the sun। we can see here the tone is very much ironical। okay, yet graceful ease and sweetness void of pride। তাহলে বেলিন্ডার মধ্যে একটা স্বাচ্ছন্দ্য বোধ রয়েছে, ঠিক আছে। বেলিন্ডা লাবণ্যময়ী, ভীষণ মানে একটা স্বচ্ছন্দ বোধ রয়েছে, হ্যাঁ, খুব ইজি গোয়িং, কুল, হ্যাঁ, এবং সুইটনেস, তার মধ্যে একটা মিষ্টত্ব রয়েছে যেখানে কোনো অহংকারের লেশ মাত্র নেই। might hide her faults if bells had faults to hide। বলছে এবং তার এই যে সূক্ষ্ম যে জেস্টার্সগুলো, তার এই যে গ্রেসফুল চার্ম, তার এই যে সুইটনেস, ওকে, যে তার এই যে নিরহংকারী একটা যে জেস্টার, সেইটা দেখে মনে হচ্ছে এগুলো কি তার মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থেকেও থাকে সেগুলোকেও হাইড করে দেবে। ওকে, বলছে যদিও পোপ এখানে বলছেন যদিও মহিলাদের আদৌ কোনো দোষ ত্রুটি লুকানোর মতো থাকে কিনা, তার মানে পোপ এখানে দিস লাইন ইজ অ্যান এক্সাম্পল দ্যাট মাইট হাইড হার ফলস ইফ বেলস হ্যাড ফলস টু হাইড। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আইরনি। ওকে, আবার প্যারাডক্সও হচ্ছে এখানে। প্যারাডক্স মানে বেলিন্ডা তার ফল্টকে লোকাচ্ছে যদিও বলা হচ্ছে মহিলাদের মধ্যে কোনো ফল্ট নেই। তাহলে প্যারাডক্স কখন, যখন এটা সেলফ কন্ট্রাডিক্টরি একটা স্টেটমেন্টকে রেজ করা হয়, দ্যাট বিকামস অ্যান এক্সাম্পল অফ প্যারাডক্স। তাহলে মাইট হাইড হার ফলস ইফ বেলস হ্যাড ফলস টু হাইড ইজ বোথ অ্যান এক্সাম্পল অফ এ প্যারাডক্স অ্যান্ড irony। If to her share some female errors fall, look on her face and you forget them all। যদিও তার মধ্যে নারী সুলভ কোনো ত্রুটি যদি থেকেও থাকে, একবার তার মুখের দিকে তাকাবে সমস্ত ত্রুটি তুমি ভুলে যাবে। ওকে, again Pope is making fun of the belles of his time। This nymph to the destruction of mankind nourished two locks which graceful hung behind, in equal curls and well conspired to deck with shining reclades the ivory neck। তাহলে বলা হচ্ছে কি বেলিন্ডা, দিস নিম্ফ, ওকে, বেলিন্ডাকে বলা হচ্ছে যে মানুষের ডিস্ট্রাকশন অফ ম্যানকাইন্ড, মানুষের পতনের জন্য সে নারিশ টু লক্স, সে দুটো লক্স, হ্যাঁ, ডিজাইন করেছে। তার সামনে চুলের কিছুটা অংশ সে, যেটা তার ঘাড় অবধি এসে পড়ছে, ইন ইকুয়াল কার্লস, মানে একই রকমভাবে তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ হার কার্লি হেয়ার, সেই লক্সগুলো তার ঘাড় অবধি পড়ছে। ওকে, উইচ আগেইন ইনক্রিজেস আর সেক্সুয়াল চার্ম। এবং বলছে সেই লক্সগুলো যেন ওয়েল কনস্পায়ার, যেন নিজে একে অপরের মধ্যে ষড়যন্ত্র করেছে যে কি করে এমনভাবে বেলিন্ডার ঘাড়ের কাছে লক্সগুলো পড়বে যেটাতে কি হবে তার আইভরি নেকটা আরও বেশি চার্মিং লাগবে। ওকে, মানে বেলিন্ডার পুরো যে লক্সটা সেটা পড়ছে কোথায়, বেলিন্ডার এই ঘাড়ের কাছে। ওকে, এবং হার নেক ইজ কম্পেয়ার্ড অ্যাজ মানে উইথ দ্য কালার অফ আইভরি। ওকে, সে আইভরি কালারের মতো যেন বেলিন্ডার নেকটা। As you can see the complexion of Belinda, it's very much close to that ivory complexion. ওকে, এবং সে যখন তার ওই লকটা তার ঘাড়ের কাছে পড়ছে, again it increases the charm of her neck. Love, in this labyrinth his slaves detains, and mighty hearts are held in slender chains। বলছে এইভাবে প্রেমের জালে আটকা পড়ে যারা স্লেভস, যারা কৃতদাস, তারা আটকা পড়ে যায় কিসে না, এই যে বেলিন্ডার চুল, সে চুলটাকে তুলনা করা হচ্ছে উইথ স্লেন্ডার চেইনস। এগুলো যেন চেনের মতো, মানে একবার যখনই কোনো প্রেমিক বেলিন্ডার চুলের দিকে তাকাবে তার হৃদয়টা যেন সেই চুলের
প্রিজনে, সে চুলের চেনে যেন আটকা পড়ে যাবে। মানে এবং চুলের এই যে কার্লটাকে তুলনা করা হচ্ছে লেবিরিন্থসের সাথে। লেবিরিন্থ বলতে আমরা বুঝি যেরকম বলা হয় না ভুল ভুলাইয়া, গোলক ধাঁধা, ঠিক আছে? সে এত আঁকা পাকা পথ যে বোঝে ওঠা যায় না। মানে যেরকম আমাদের লখনৌতে ভুল ভুলাইয়া বলে একটা জায়গা আছে, এতটাই আঁকা পাকা যে বলা হয় গাইড নিয়ে না গেলে মানুষ সেখান থেকে ঠিকঠাক ফিরে আসতে পারে না। তো এনিওয়েজ, তো বেলিন্ডা চুলটাকেও তুলনা করা হচ্ছে উইথ দ্যাট অফ লেবিরিন্থ, গোলক ধাঁধার সাথে। মানে বলছে একবার এই গোলক ধাঁধাতে যখনই তার কোনো কৃতদাস, মানে তার কোনো প্রেমিক আটকা পড়েছে, তাদের অবস্থা হয়েছে সেই স্লেভসদের মতো। আচ্ছা, এখানে এই লাইনে একটা অ্যালিউশন রয়েছে। মনে করা হয় ক্রিটে, ঠিক আছে, ক্রিটের যে রাজা তিনি একটা এরকম প্রিজন বানিয়েছিলেন যেখানে হি ইউজ টু ডিটেন হিজ স্লেভস। ওকে, সো দ্য লেবিরিন্থ হিয়ার অ্যাকচুয়ালি ইন্ডিকেটস দ্য প্রিজন অফ ক্রিট। এবং বলছে যে মাইটি হার্টস, মানে যারা বেশ সাহসী হৃদয়, ওকে, তারা কিনা আটকা পড়ে যায় ইন দ্য চেন অফ বেলিন্ডাস লক। বেলিন্ডার এই চুলের যে শৃঙ্খল, সেই শেকলে আটকা পড়ে যায়। উইথ হেয়ারি স্প্রিঞ্জেস উই দ্য বার্ডস বিট্রে। হেয়ারি স্প্রিঞ্জেস বলতে বোঝানো হচ্ছে সেই পাতলা জাল, যে জালগুলো দিয়ে পাখি শিকার করা হয়। বলছে যেভাবে আমরা পাখিদের শিকার করে থাকি ওই পাতলা জালগুলো দিয়ে। স্লাইট লাইন্স অফ হেয়ার সারপ্রাইজ দ্য ফিনি প্রে। ফিশ, ফিনি প্রে হচ্ছে ফিশকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পেরিফ্রেসিস, যেখানে ফিনি ফিশ না বলে ফিনি প্রে বলা হচ্ছে। তাহলে বলা হচ্ছে যেভাবে স্লাইট লাইন্স অফ হেয়ার, মানে একদম সরু চুলের মতো যে পাতলা জালগুলো দিয়ে মাছ ধরা হয়, ফেয়ার ট্রেসেস ম্যানস ইম্পিরিয়াল রেস অ্যান্ড স্নিয়ার, তার মানে ঠিক সেই রকম ওই জালের মতো করে বেলিন্ডার এই চুলগুলো কীরকম চুল, ফেয়ার ট্রেসেস, ফেয়ার ট্রেসেস মানে লং লাইট কালার্ড হেয়ার, ঠিক আছে? এতটাই যে লাইট কালার হেয়ার বেলিন্ডার চুল, এখানে ছবিতে দেখতে পাচ্ছ ভেরি লাইট কালার, ওকে, এবং তার লম্বা চুলে যেইভাবে জালে পাখি আর মাছ আটকা পড়ে যায়, সেইভাবে বেলিন্ডার এই চুলের জালে আটকা পড়ছে কারা? ম্যানস ইম্পিরিয়াল রেস, মানুষের আদিম যে জাতি, তারা আটকা পড়ে যাচ্ছে এখানে। ওকে, সো অল দ্য মেন আর স্টাক ইনটু দ্য বিউটিফুল হেয়ার অফ বেলিন্ডা। তাহলে এই তুলনাটা with hairy springes, the buds এবং slight lines of hair with the finny prey, তার সাথে বেলিন্ডার এই চুলের তুলনা, these three lines are example of metaphor. Okay, and beauty draws us with a single hair, এবং বলছে একমাত্র শুধু চুল দিয়ে বেলিন্ডা draws all the attention, draws us, us বলতে এখানে পোপ ইন্ডিকেট করছে all the men, ওকে, যে সমস্ত পুরুষ জাতিটাকে সে একটা চুলেই যেন আটকে নিচ্ছে নিজের কাছে। ওকে, শি ড্রস দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান উইথ দ্যাট সিঙ্গল হেয়ার। আচ্ছা দেখো, এখানে দেখো লাইনটা, অ্যান্ড বিউটি ড্রস আস উইথ দ্য সিঙ্গল হেয়ার। তাহলে বিউটি তো হবে না, এখানে কি হওয়া উচিত? দ্যাট বিউটিফুল লেডি। তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিনেকডকি অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট। ওকে, অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট, যেখানে বিউটিফুল লেডি, কংক্রিট ওয়ার্ডটা না বলে বলা হলো দ্য বিউটি ড্রজ আস উইথ দ্য সিঙ্গল হেয়ার। বিউটি তো আর অ্যাট্রাক্ট করতে পারে না, বিউটিফুল লেডি অ্যাট্রাক্ট করে উইথ হার বিউটি। তাহলে দ্য বিউটি ড্রজ আস ইজ অ্যান এক্সাম্পল অফ সিনেকডকি দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট। দ্য অ্যাডভেঞ্চারাস ব্যারন দ্য ব্রাইট লক্স অ্যাডমায়ার। তাহলে আমরা এতক্ষণ ধরে পড়েছি হাউ বেলিন্ডা এম্বেলিশেস হারসেলফ। এইবার দেখো বলা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চারাস ব্যারন, যে ব্যারন অ্যাডভেঞ্চারাস, দুঃসাহসী, দ্য ব্রাইট লক্স অ্যাডমায়ার, সেই বেলিন্ডার চুলগুলোকে ব্যারনও অ্যাডমায়ার করে। হি স হি উইশড অ্যান্ড টু দ্য প্রাইজ অ্যাসপায়ার্ড, সে বেলিন্ডার চুল দেখেছে, সে তার মনে কামনা তৈরি হয়েছে এবং সে সেই চুলটাকে তার পুরস্কার হিসেবে, তার কামনার পুরস্কার হিসেবে সে পজেস করতে চেয়েছে। তাহলে দিস লাইন, হি স হি উইশড অ্যান্ড টু দ্য প্রাইজ অ্যাসপায়ার্ড, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সে আমরা জানি যেখানে কোনো ইভেন্টসকে, কোনো ঘটনাকে অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্সে সাজানো হয়,
ঠিক আছে, গুরুত্বের বিচারে মানে কম গুরুত্বপূর্ণ থেকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে সাজানো হয়, সেটাকে বলা হয়ে থাকে ক্লাইম্যাক্স। যেমন সে দেখলো, উইশ, তার ইচ্ছে হলো, তার কামনা জাগলো, এবং দ্য প্রাইজ, সে ওই চুলটাকে পজেস করতে চাইলো পুরস্কার হিসেবে। তাহলে যেহেতু এখানে অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্সে এই ছোট ছোট স্টেটমেন্টগুলোকে সাজানো হচ্ছে, সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ক্লাইম্যাক্স। ওকে, রিজলভ টু উইন হি মেডিটেটস দ্য ওয়ে, সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলো যে বেলিন্ডার ওই লক দুটো যে করেই হোক আমাকে জয় করতেই হবে। হি মেডিটেটস দ্য ওয়ে, এরপর মনে মনে সে চিন্তা করলো, অভিসন্ধি আঁকলো হাউ হি উড পজেস দ্য লকস অফ বেলিন্ডা। নাও ইন দিস লাইন্স উই ক্যান সি আ প্যারোডি অফ প্যারিসেস প্ল্যানিং টু অ্যাবডাক্ট হেলেন। ঠিক আছে, হেলেনের বিউটি দেখে প্যারিসও মোহিত হয়ে যায় এবং হি অলসো মেডিটেটেড, সেও ভাবে মনে মনে দেখে যে না, এই সুন্দরী মহিলাকে আমাকে পজেস করতে হবে। ওকে, এবং accordingly he started planning to abduct Helen. So these lines are a parodied version of Paris abduction of Helen. ঠিক আছে, Paris plan to abduct Helen. যেরকম ইলিয়াড মহাকাব্যে আমরা দেখি যে প্যারিস হেলেনকে অ্যাবডাক্ট করার যেরকম প্ল্যান করেছিল, আফটার হি ওয়াজ ইমপ্রেসড with the beauty, the unparalleled beauty of Helen, ঠিক সেরকমভাবে the Baron seems to get impressed with the unparalleled charm of Belinda and he then plans to possess that lock of Belinda. এইবার সে মেডিটেট করছে কীভাবে বেলিন্ডার লকগুলোকে হাতিয়ে নেওয়া যায়। By force to ravish or by fraud to betray, জবরদস্তি করে দখল করে নিয়ে নাকি ছলে কলে কৌশলে তাকে ঠকিয়ে। আচ্ছা, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাই ফোর্স অর বাই ফ্রড। ওকে, দিস ফোর্স অর ফ্রড indicates বা is an allusion of Milton's Paradise Lost Book 1, যেখানে সেটানও বলছে যে করেই হোক আমি গডের সিংহাসনটা দখল করব, বাই ফোর্স অর বাই ফ্রড। এবং যখন আমি সেটা দখল করব কেউ দেখতে যাবে না আমি ফোর্স করে নিয়েছি না আমি ফ্রড করে নিয়েছি। সো দ্য সিমিলার আন্ডারটোন ইজ প্রেজেন্ট হিয়ার। ওকে, তার মানে দিস লাইন বাই ফোর্স টু র্যাভিশ অর বাই ফ্রড টু বিট্রে, বা এই যে তার পরের লাইনটা, এই ফোর্স অর ফ্রড ইজ অ্যান অ্যালিউশন অফ মিল্টনস প্যারাডাইস লস্ট বুক 1, দ্যাট অফ সেটন's স্পিচ। For when success a lover's toil attends, few ask if fraud or force attend his ends. বলছে প্রেমিকের যে পরিশ্রম যখন সফল হয় তখন কেউ জানতে চায় না যে এটা সে জোর করে পেয়েছে নাকি ঠকিয়ে পেয়েছে। ওকে, তার মানে হিয়ার উই ক্যান সি দ্য ব্যারনস ইন্টেনশন ইজ ভেরি মাচ দ্যাট অফ সেটন লাইক। He does not even hesitate to force and fraud with Belinda in order to possess her beautiful locks. তাহলে দিস ইজ আগেইন আ প্যারোডিড ভার্সন। দেখো, সেটানের ইন্টেনশন ওয়াজ টু ডিথ্রোন গড, দ্যাট ওয়াজ মানে মোর দ্যান অ্যান অ্যাম্বিশিয়াস ইন্টেনশন। দ্যাট অফ প্যারিসেস ইন্টেনশন টু অ্যাবডাক্ট হেলেন ওয়াজ আগেইন আ ভেরি অ্যাম্বিশিয়াস ওয়ান ইন ইলিয়ড। কিন্তু এখানে ব্যারন ওয়ান্টস টু পজেস দ্য লকস অফ বেলিন্ডা, উইচ ইজ প্যারোডিড। ঠিক আছে, তো এখানে উই ক্যান সি দ্য প্যারোডি অফ অল দ্য গ্রেট এপিক্স। দেখো, here we can see the picture of Baron, how he devoutly prays to the god of love. For this ere Phobos rose, he had implored propitious heaven and every power adored. বলছে ফোবস বলতে আগেইন সানকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, যেই দিন মানে নতুন সকালে নতুন সূর্য ওঠার সাথে সাথে, এই দিনে যখন সূর্যোদয় হয়েছিল, ব্যারন মনে মনে ইমপ্লোর্ড মানে রিকোয়েস্টেড, সে সূর্যোদয়ের সাথে সাথে ব্যারন ডিটারমাইন যে আজকে যে করেই হোক আই হ্যাভ টু পজেস দ্য লকস অফ বেলিন্ডা, এবং হি স্টার্টেড ইমপ্লোরিং হেভেন, এবং সে সমস্ত হেভেনলি সেলেশিয়াল পাওয়ার্স, গডস অ্যান্ড গডেসেস সবাইকে হি স্টার্টেড প্রেইং। দেখো, যেরকম বললাম যুদ্ধক্ষেত্রে বেলিন্ডাও যুদ্ধে যাওয়ার আগে যেভাবে গডেসকে ইমপ্রেস করে গেছে, বাট ইন বেলিন্ডাস কেস দ্য গডেস ইজ হারসেলফ। ওকে, সেইভাবে ব্যারন উইল অলসো পার্টিসিপেট ইন দ্য গেম অফ দ্য ফেয়ার সেক্স, রাইট? সেও একটা ব্যাটেলে যেতে চলেছে, বেলিন্ডার সাথে তার ব্যাটল, দ্য ব্যাটল অফ দ্য সেক্সেস, দ্য ব্যাটল অফ ইগো। হ্যাঁ, সে ব্যাটেলে যাওয়ার আগে ব্যারন অলসো ওয়ার্শিপ, ইফ বেলিন্ডা ওয়ার্শিপস দ্য গডেস অফ বিউটি ইন হারসেলফ, ব্যারন ওয়ার্শিপস দ্য গড অফ লাভ। ওকে, সে প্রেমের দেবতাকে প্রসন্ন করবে, বাট চিফলি লাভ।
সে ব্যারন সমস্ত দেবী দেবতাকে সন্তুষ্ট করছে, কিন্তু চিফলি প্রধানত কাকে ওয়ার্শিপ করছে? দ্যাট ইজ দ্য গড অফ লাভ। টু লাভ অ্যান্ড অল্টার বিল্ড, এবং সে প্রেমের দেবতার জন্য প্রথমে সে একটা বেদি বানাচ্ছে। দেখো এই যে রিচুয়ালসগুলো তোমরা দেখতে পাবে, বারবার আমরা বেলিন্ডার ক্ষেত্রেও দেখেছি একটা আইডল ওয়ার্শিপের কনসেপ্ট। ব্যারনও বলছে একটা মানে বেদি বানানো, অল্টার বানানো। বেলিন্ডাকে আমরা একটা বেদিতে দেখেছি। তাহলে all these rituals are very much aligned with the Catholic culture and with that of the pagan culture. কেন ক্যাথলিক কালচারও মূর্তি পূজায় বিশ্বাসী, পেগান কালচারও মূর্তি পূজায় বিশ্বাসী। তবে ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট কেন পেগান কালচারের রেফারেন্সটা পায়? ক্যাথলিকটা তো বোঝা যায় পোপ হিমসেলফ ওয়াজ এ ক্যাথলিক বিলিভার। পেগানটা এই জন্যই কেননা ইউজুয়ালি ইন দ্য এপিক we can see the following of the pagan cultures. কেন গ্রিক এপিক যেগুলোর প্যারোডি করে লেখা হচ্ছে বা রোমান এপিকে, সেই সময় কিন্তু মোস্টলি দ্য সোসাইটি ইউজ টু বিলিভ ইন দ্য পেগান ওরিয়েন্টেশন। ওকে, পেগান মানে হচ্ছে টু ওয়ার্শিপ দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ নেচার অ্যাজ আ ম্যানিফেস্টেশন অফ গডস অ্যান্ড গডেসেস। তো সেখানে এই মূর্তির কনসেপ্টটা থাকে। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি ওই মূর্তির কনসেপ্টটা রয়েছে, যেটার মধ্যে উই ক্যান সি আ ব্লেন্ড অফ পেগানিজম অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট অফ ক্যাথলিসিজম। ওকে, পেগানিজমে যেরকম কীরকম মাল্টিপল গডস অ্যান্ড গডেসেস থাকে, যেমন যুদ্ধের দেবতা, প্রেমের দেবতা, বিউটির দেবতা, এখানে রয়েছে দ্যাট ইজ দ্য গড অফ লাভ। ওকে, এবং পেগানের কালচারটাকে এখানে পোপ এই জন্যই দেখিয়েছেন টু মানে কোরেসপন্ডেড উইথ দ্য পেগানিজম অফ দ্য এপিক পোয়েট্রি। তাহলে প্রথমে আগে বেদি তৈরি করে নিল। এবার কি দিয়ে বেদি তৈরি করছে ব্যারন? বেদি মানে যেখানে ঈশ্বরের মূর্তি স্থাপন করা হবে, বেদিটা তৈরি করা হচ্ছে অফ 12 vast French romances, নিটলি গিল্ড, মানে একদম সুন্দর করে সাজানো যে ফ্রেঞ্চ রোম্যান্স বুকস, সেইগুলো দিয়ে 12টা ফ্রেঞ্চ রোম্যান্স বুকস দিয়ে প্রথমে বেদি বানাচ্ছে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, 12টা ফ্রেঞ্চ রোম্যান্স বুকস, তাহলে সেই যুগে ফ্রেঞ্চ রোম্যান্স বুকস এগুলো পড়াটা ওয়াজ আ পার্ট অফ দ্য ফ্যাশন। রোম্যান্স বলতে কি বোঝায়? রোম্যান্স বলতে বোঝায় দ্য টেক্সট, ওকে, দ্য পিসেস উইচ ডিলস উইথ মানে দ্য কাইন্ড অফ বলা যেতে পারে উইচ ডিলস উইথ দ্য থিম অফ লাভ অ্যান্ড ওয়ার। ওকে, তো রোম্যান্সের বিষয়বস্তু থাকতো লাভ অ্যান্ড ওয়ার। তাহলে এখানে বুঝতেই পারছো ইটস কোয়াইট সিগনিফিকেন্ট হিয়ার বিকজ ব্যারন ইজ ইন টু আ ওয়ার অফ লাভ উইথ বেলিন্ডা। Okay, or the war or love with Belinda, because it's a war of the ego and also that of love. Okay, মানে love exactly বলা যায় না, it's kind of an ego who to get the attention of other. তাহলে অফ ভাস্ট, বিশাল বড় ফ্রেঞ্চ রোম্যান্সেস। আচ্ছা, ফ্রেঞ্চ রোম্যান্স কেন? এখানে একটু জেনে রাখতে হবে যে পোপ যে সময় লিখছেন সেই সময়টার আগে, বেশ কিছু বছর আগে 1660-তে চার্লস টু তিনি আসছেন ফ্রান্স থেকে। ওকে, চার্লস টু এর যে রেস্টোরেশন হচ্ছে, চার্লস ওয়ানের শিরশ্ছেদ হচ্ছে 1649-এ, সেই সময় চার্লস টু চলে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন ফ্রান্সে, ঠিক আছে? এবং সেইখান থেকে যখন 1660 সালে চার্লস টুকে রেস্টোর করা হচ্ছে, সো হি নট অনলি রেস্টোর হিজ থ্রোন, দ্য মোনার্কি, বাট অলসো দ্যাট অফ দ্য ফ্রেঞ্চ কালচার, ফ্রেঞ্চ ওরিয়েন্টেশন, লিটারেচার এটসেট্রা। তো সেই জন্য চার্লস টু মানে রেস্টোরেশন এজ, তার পরবর্তী সময়তেও আমরা দেখতে পাই কি দ্যাট টেন্ডেন্সি টু রিড দ্য ফ্রেঞ্চ বুকস, যেমন পোপ নিজেও কিন্তু ফ্রেঞ্চ লিটারেচার, হ্যাঁ, যেমন লালুট্রিন থেকে যেমন তিনি এখানে সুপার ন্যাচুরালটাকে নিচ্ছেন, তো সেরকমভাবে উই ক্যান সি দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফ্রেঞ্চ লিটারেচার, ফ্রেঞ্চ কালচার আপন দ্য পোস্ট রেস্টোরেশন পিরিয়ড। ওকে, তাহলে বলা হচ্ছে কিভাবে এবার ওয়ার্শিপ শুরু করছে। There lay 3 garters. Garters মানে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম দ্যাট অফ দ্য সাইন্স অফ দ্য নাইটস, ঠিক আছে? তারা যে ছোটো ছোটো ক্রাউন্স পরতো বা যে সাইন্সগুলোতে ডিউকডমের এক একটা সাইন যে চিহ্নগুলো থাকতো, তো সেই 3টে গার্টার্স নিচ্ছে এবং নিচ্ছে কি হাফ এ পেয়ার অফ গ্লাভস। মানে গ্লাভসের আমরা জানি দুটো থাকে, একটা গ্লাভ আর 3টে গার্টার। মানে যেরকমভাবে ওয়ার্শিপের ক্ষেত্রে করা হয় না যে ধরো ওই এতটা পরিমাণে এই দরকার এইভাবে ওয়ার্শিপ করা হয়, ঠিক সেরকমভাবে নিচ্ছে কি 3 garters and a pair of gloves and all the trophies of his former loves। এবং এর আগের ব্যারনের যে প্রেম, সেই প্রেম থেকে প্রেমগুলো, সেই সম্পর্কগুলো থেকে ব্যারন কিছু না কিছু নিয়েছে, ছিনিয়ে নিয়েছে।
ঠিক আছে? তার মানে এখানে একটা জিনিস ইজ ক্লিয়ার, দ্যাট ব্যারন ইজ অলমোস্ট লাইক এ প্রফেশনাল লাভার, হি শিফটস। তার মানে বেলিন্ডাকে তো আমরা দেখছি দ্যাট হার অ্যাটেনশন ইজ নট ফিক্সড অপন এনিওয়ান। ব্যারনের চরিত্রটা বুঝলে আমরা খুব ভালো করে বুঝতে পারি ওয়াই বেলিন্ডা বা সেই যুগের নিমফরা বা তারা কেন, মানে মহিলারা, মানে দে ওয়ার নট ইজি টু মানে গিভ দেয়ার কনসেন্ট ইন টু আ রিলেশনশিপ। তাহলে ব্যারনের এর আগে এতগুলো প্রেম, সবার থেকে ব্যারন একটা করে টোকেন অফ লাভ নিয়ে রেখেছে। তার মানে ব্যারন ইটসেলফ ইজ অ্যান মানে ইনকনসিস্টেন্ট লাভার, হি ল্যাকস কমিটমেন্ট, হি ইজ ইনকনসিস্টেন্ট। তাহলে বুঝতে পারছো কেন নর্মস আর সেলফসরা বলছে এত তাড়াতাড়ি ডোন্ট সারেন্ডার ইউর হার্ট। ওকে, কেননা ইফ ইউ গিভ কনসেন্ট সো ইজিলি দেন ইউ উইল নট বি ভ্যালিউড। যত তুমি এদেরকে ঘোরাবে তত কি হবে, দে উইল মানে পোজেস ইউ অ্যাজ এ প্রাইজ। যেহেতু বেলিন্ডা সহজলভ্য নয়, যার জন্য বেলিন্ডার চুলটাকে ব্যারন পেতে চাইছে অ্যাজ এ প্রাইজ, তার এই এফোর্টের পুরস্কার হিসেবে। তার মানে ব্যারন ভ্যালিউড বেলিন্ডা, কিন্তু একবারও আমরা দেখতে চাইছি ব্যারন কি বেলিন্ডাকে স্ত্রী হিসেবে চাইছে না। কিন্তু ব্যারন জাস্ট ওয়ান্টেড টু পসেস দ্য প্রাইড অফ বেলিন্ডা যেটা অহংকার সেইটাকে ব্যারন প্রসেস করতে চাইছে। তাহলে দ্য লগ হিয়ার সিম্বলিক্যালি কনোটস টু দ্যাট অফ বেলিন্ডাস ভার্জিনিটি উইচ ব্যারন ওয়ান্টস টু পসেস। তার মানে এখান থেকে দ্য ইন্টেনশন অফ ব্যারন সিমস ভেরি ক্লিয়ার। ওকে, দ্যাট ইজ ইন্টেনশন ইজ নট এট অল লাভ বাট সামথিং এলস। তাহলে বলা হচ্ছে উইথ টেন্ডার বিলিড ডোজ হি লাইটস দ্য ফায়ার। ফায়ার মানে হচ্ছে সে হোম বলা হয় না, যজ্ঞ করার যে পবিত্র আগুন, বলা হচ্ছে সে পবিত্র আগুন জ্বালাচ্ছে কি দিয়ে, যজ্ঞ কুণ্ডটা তৈরি হচ্ছে লাভ লেটার্স দিয়ে। ওকে, তার মানে এখানে এই রিচুয়ালসগুলোর মধ্যে উই ক্যান সি আ প্যারোডি অফ দ্য ফ্যাশন অফ দ্য টাইম। ওকে, অ্যান্ড রেডস থ্রি অ্যামোরাস শাইজ টু রেজ দ্য ফায়ার। মানে সে অনেক সময় সে যজ্ঞ করার সময় বিভিন্ন শাইজ দেওয়া হয় না, তো সেরকমভাবে সে 3টে অ্যামোরাস শাইজ দিয়ে, মানে তার দীর্ঘ নিঃশ্বাস দিয়ে সে কি করলো, আগুনটা জ্বালিয়ে দিল। মানে হার অ্যামোরাস শাইজ আর সো প্যাশনেট দ্যাট ইট লাইটেন্স দ্য ফায়ার ইমিডিয়েটলি। দেন প্রস্ট্রেট ফলস অ্যান্ড বেগস উইথ আর্ডেন্ট আইজ। এই ছবিটা দেখো, প্রস্ট্রেট মানে মাথা নত করে, আর্ডেন্ট আইজ একদম কাকুতিপূর্ণ চোখে যখন যে প্রার্থনা, সেইটাকে বলা হচ্ছে প্রস্ট্রেট ফলস, এবং উইথ আর্ডেন্ট আইজ একদম সে আকুতিপূর্ণ দৃষ্টিতে সে প্রার্থনা করছে। সুন টু অবটেন অ্যান্ড লং পজেস দ্য প্রাইজ, যাতে সে তার কাঙ্ক্ষিত উপহারটাকে তাড়াতাড়ি দখল করতে পারে এবং অনেক দিন যাতে নিজের দখলে রাখতে পারে। দ্য পাওয়ার্স গিভ এয়ার অ্যান্ড গ্রান্টেড হাফ হিজ প্রেয়ার। বলছে পাওয়ার যারা, সে গড অফ লাভ, সে তার প্রার্থনাটা গ্রহণ করলো কিন্তু অর্ধেকটা গ্রহণ করলো। দ্য রেস্ট দ্য উইন্ডস ডিসপার্সড ইন এমটি এয়ার। তাহলে প্রার্থনাটা কোথায় যায়, হাওয়াতে মিশে যায়, যার জন্য অর্ধেকটা গেল গডের কাছে আর অর্ধেকটা হাওয়ায় মিশে গেল। তার মানে আগেইন ইটস এন ইন্ডিকেশন যে হাফ অফ দ্য প্রেয়ার অফ ব্যারন উইল বি গ্রান্টেড। মানে বেলিন্ডাস হাফ অফ দ্য লক, মানে বেলিন্ডার দুটো লকের একটাই কিন্তু ব্যারন পজেস করতে পারবে। ঠিক আছে, তাহলে ব্যারনস প্রেয়ার টু পজেস দ্য লক অফ বেলিন্ডা অ্যালিউডস টু অ্যারনস প্রেয়ার। ঠিক আছে, ভার্জিলের ইনিড মহাকাব্যে অ্যারনস প্রেয়ার টু গড, সেইটাকে দেখানো হচ্ছে যে অ্যারন বলে একটা চরিত্র, সে পাওয়ারফুল অ্যামাজন ক্যামিলার সাথে যাতে সে ওকে ওভারকাম করতে পারে, সেই জন্য যেভাবে অ্যারন গডকে প্রেয়ার করেছিল সেইটার একটা প্যারোডি হচ্ছে দ্যাট অফ ব্যারনস প্রেয়ার টু দ্য গড অফ লাভ। তাহলে দিস ইজ আ প্যারোডির ভার্সন অফ ভার্জিলস ইনিড। ওকে, নেক্সট। But now secure the painted vessel glides, the sunbeams trembling on the floating tides. তাহলে এবার ব্যারন থেকে আবার the attention shifts on to Belinda. বলছে now the secure painted vessel glides. বলছে এবার ধীরে ধীরে সিকিওর মানে সেফলি দ্য পেইন্টেড ভেসেল গ্লাইডস। পেইন্টেড ভেসেল বলতে এখানে বোঝানো হচ্ছে ওই সাজানো যে নৌকোগুলো। ওকে, ভেসেল মানে ইউজুয়ালি শিপকে বলা হয়, বাট এখানে বোটকে বলা হচ্ছে। এবং সেই নৌকোটাও বইছে, তার সাথে সাথে কি পেইন্টেড ভেসেল বলতে এখানে বেলিন্ডাকেও বোঝানো হচ্ছে। বেলিন্ডা ইজ অলসো পেইন্টেড উইথ হার কসমেটিক বিউটি অ্যান্ড শি ইজ সিকিওর, ফিলিং সিকিওর। সে জানে না তার সাথে কি হতে চলেছে, শি ফরগট হার ড্রিম। সেও গ্লাইড করছে, গ্লাইড মানে প্রবাহিত হচ্ছে ওই নৌকোর সাথে সাথে নদীর স্রোতে। দ্য সানবিমস ট্রেম্বলিং অন দ্য ফ্লোটিং টাইডস, এবং সেই ঢেউয়ের সাথে সাথে সূর্যের আলো বিচ্ছুরিত হচ্ছে।
while melting music stills upon the sky and softens sounds along the water's tie. এবার পুরো পরিবেশের বর্ণনা করা হচ্ছে যে মেল্টিং মিউজিক, সেই বাতাসে মিশে যাওয়া হালকা মিউজিক চলছে এবং সেই মিউজিকের কিছুটা হালকা সাউন্ডগুলো জলের নদীর, ঠিক আছে, মানে নদীর জলের শব্দে কিছু কিছু সাউন্ড কি হয়ে যাচ্ছে, ঢাকা পড়ে যাচ্ছে, বিকজ দ্য ওয়াটার হ্যাজ ইটস ওন মিউজিক। স্মুথ ফ্লো দ্য ওয়েভস দ্য জেফিয়ার্স জেন্টলি প্লে। বলছে জেফিয়ার্স মিনস দ্য জেন্টল উইন্ড, হালকা ব্রিজ বইছে এবং সেই হাওয়ার সাথে সাথে ধীরে ধীরে নদীর গতি প্রবাহিত হচ্ছে। বেলিন্ডা স্মাইলড and all the world was gay. বেলিন্ডা হাসছে এবং সমস্ত পৃথিবীটাকে যেন মনে হচ্ছে সুখী। Everybody is happy to see Belinda smile. Gay means happy. All but the sylph with careful thoughts suppressed. যেখানে সবাই আনন্দে ব্যস্ত, শুধু সিলফের মনে শান্তি নেই, ঠিক আছে। হি ইজ অপ্রেসড, মানে সে খুব চিন্তিত কি করে বেলিন্ডাকে সে প্রোটেক্ট করবে। দ্য ইম্পেন্ডিং woe sat heavy on his breast. মানে আগামীতে ইম্পেন্ডিং মানে কি হতে চলেছে, যে দুঃখটা বেলিন্ডার সাথে, সেইটা তার বুকের ওপরে একটা যেন একটা ভারী বস্তুর মতো বসে রয়েছে। মানে Sylph is oppressed with the thought of protecting Belinda. He summoned straight his denizens of air. এইবার কি করছে, এইবার আমরা সিল্ফের মানে এরিয়ালের তৎপরতাটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। বাট দ্য সিল্ফ বলতে এখানে এরিয়ালকে বোঝানো হচ্ছে, হু ইজ দ্য গার্ডিয়ান স্পিরিট অফ বেলিন্ডা। তাহলে বেলিন্ডাকে প্রোটেক্ট করার জন্য সিল্ফ এবার কি করছে, সামন করছে, তলব দিচ্ছে। কাদেরকে তলব দিচ্ছে, অল দ্য ডেনিজেন্স অফ এয়ার। ডেনিজেন্স অফ এয়ার বলতে বোঝানো হচ্ছে অল দ্য স্পিরিটস, মানে দ্য সিল্ফস। তাহলে ডেনিজেন্স অফ এয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ পেরিফ্রেসিস বা সার্কামলোকিউশন। তোমরা ফিগার অফ স্পিচের মধ্যে দেখবে এই সার্কামলোকিউশন বা পেরিফ্রেসিসটা কিন্তু ভীষণভাবে মক এপিক পোয়েট্রিতে দেখতে পাবে। কারণ এপিক পোয়েট্রিতেও আমরা দেখি সার্কামলোকিউশন বা মক এপিক, এই সার্কামলোকিউশন বা পেরিফ্রেসিস প্রচণ্ডভাবে ব্যবহার করা হয় ইন অর্ডার টু অ্যাড টু দ্য গ্র্যান্ড স্টাইল অফ দ্য এপিক। ওকে, সো সার্কামলোকিউশন বা পেরিফ্রেসিস ইজ এ ভেরি প্রমিনেন্ট অ্যাসপেক্ট ইন বোথ এপিক পোয়েম অ্যান্ড ইন মক এপিক পোয়েম। তাহলে এদের লুসিড স্কোয়াড্রেন্স রাউন্ড দ্য সেলস রিপেয়ার। লুসিড মানে সূক্ষ্ম, স্কোয়াড্রেন্স মানে দলে দলে লোক, ঠিক আছে, মানে স্কোয়াড্রেন্স, তারপরে মিলিশিয়া, দিজ আর অল দ্য ওয়ার্ডস রিলেটেড টু আর্মি, ওকে, মিলিটারি ওয়ার্ডস। তাহলে তারাও সঙ্গে সঙ্গে রিপেয়ার মানে গ্যাদার্ড হয়ে যাচ্ছে। যেই হাঁক দিচ্ছে আমাদের এরিয়াল, এভরিবডি গ্যাদার্স, ঠিক আছে, টু রেসপন্ড টু হিজ সামন। Soft over the shrouds Ariel whispers breath that seemed but zephyrs to the train beneath. এবং সবাই কি পাতলা শাউড মানে কি, এদের পুরো পর্দার মতো সূক্ষ্ম আস্তরণে এই সেলসরা দীর্ঘশ্বাস ফেলছে যে কি এবার আদেশ দেয় এরিয়াল তাদেরকে। কিন্তু তাদের এই দীর্ঘশ্বাসের শব্দটাকে মানুষ ভাবছে কি যেন হালকা বাতাস বইছে, ব্রিজ বইছে, তারা ব্রিজের শব্দের সাথে তাদের শ্বাসের শব্দটাকে গুলিয়ে ফেলছে, বুঝতে পারছে না। Some to the this seemed but the zephyrs to the train beneath. মানে ট্রেন বলতে কাকে বোঝানো হচ্ছে, দ্য বজ অ্যান্ড বেলেস, যে সারিবদ্ধ বজ অ্যান্ড বেলস রয়েছে, তারা এই সেলসের দীর্ঘশ্বাসটাকে কি ভাবছে, বাতাস ভাবছে, ভেবে ভুল করছে। সাম টু দ্য সান মানে কেন ভাবছে, কেন তারা তো দেখতে পাচ্ছে না ওই সিলসকে। সাম টু দ্য সান দেয়ার ইনসেক্ট উইংস আনফোল্ড, ওয়াফট অন দ্য ব্রিজ অর সিঙ্ক ইন ক্লাউডস অফ গোল্ড। কেউ এবার কি করছে ওখানে জড়ো হয়ে, কেউ তাদের ওই লাইট মানে ইনসেক্ট উইংস, পতঙ্গের মতো ডানাটা মেলে দিচ্ছে সূর্যের আলোতে। কেউ আবার হালকা বাতাসে ওই যে সূর্যের আলো যখন মেঘের ওপর পড়ছে তার উপর আবার ডানাটাকে ঝাপটাচ্ছে। মানে দে আর নাও অল গ্যাদারিং, এবং তারা অ্যাংশিয়াসলি দে আর ওয়েটিং ফর দ্য ইনস্ট্রাকশন অফ এরিয়াল। To find for mortal sight their fluid bodies half dissolved in light. বলছি এদের বডিটা এতটাই ট্রান্সপারেন্ট, ফ্লুইড লাইক, ঠিক আছে, তরলের মতো স্বচ্ছ যে মানুষজন এদেরকে কি কখনোই দেখতে পাচ্ছে না। হাফ ডিজলভ ইন লাইট, কেননা আলোতে এদের ফ্লুইড বডিটা অর্ধেক মিলিয়ে যাচ্ছে। লুজ টু দ্য উইন্ড দেয়ার এরি গার্মেন্টস ফ্লিউ, সে বাতাসে তাদের বায়বীয় যে বস্ত্র সেগুলো উড়ে চলেছে। থিন গ্লিটারিং টেক্সচার্স অফ দ্য ফিল্মি ডিউ, মানে একদম পাতলা গ্লিটারিং চকচকে টেক্সচার তাদের পোশাকের,
ঠিক আছে, ফিল্মি ডিউ, ডিউ মানে সেই শিশির বিন্দুর মতো স্বচ্ছ পাতলা টেক্সচার হচ্ছে তাদের পোশাকের। Dipped in the richest tincture of the skies where light disports in ever mingling dyes. বলছে তাদের পোশাকগুলো এবার কি রঙে রাঙা হয়ে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে এবার ধীরে ধীরে, ওকে, এবং সেই যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সেই কালারটা তাদের পোশাকে প্রতিফলিত হচ্ছে। While every beam now transient color flings. বলছে যে সূর্য দেখবে অস্ত যাওয়ার সময় বিভিন্ন কালার হয়, তাই তো, কখনো দেখবে একটু হালকা গোল্ডেন, কখনো একদম লাইট পিঙ্ক, কখনো ডার্ক পিঙ্ক, সেই এক একটা কালার, যেহেতু তাদের পোশাকগুলো কি ট্রান্সপারেন্ট, ওকে, স্বচ্ছ, যার জন্য ওই কালারটা ইজ রিফ্লেক্টেড আপন দেয়ার ড্রেসেস, ওকে, কালার্স দ্যাট চেঞ্জ ওয়েন এভার দে ওয়েভ দেয়ার উইংস, এবং তাদের যেহেতু ডানাগুলো এরকম স্বচ্ছ ট্রান্সপারেন্ট, যার জন্য দ্যাট কালার ইজ অলসো রিফ্লেক্টেড ইন দেয়ার উইংস। Amid the circle on the gilded mass, সেই সাজানো পাটাতনের ওপরে বসে রয়েছে কে, সিলফ। এখানে আমরা একটা ছবির মধ্যে দিয়ে একটু বোঝার চেষ্টা করবো, এবার সিলফ ওদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আর বাকি মানে এরিয়াল বসে রয়েছে ইনস্ট্রাকশন দিচ্ছে, বাকি সিলফসরা দে আর সারাউন্ডেড, ঠিক আছে, দে আর সারাউন্ডিং এরিয়াল। তো amid the circle on the gilded mass, superior by head was Ariel placed. যেহেতু এরিয়াল তাদের মধ্যে সুপিরিয়র, ওদের বস, সে ওই পাটাতনে বসে আছে। সো হিয়ার অ্যাগেন উই ক্যান সি দ্য হায়ারার্কি। আচ্ছা, এই যে জায়গাটা অ্যাগেন ইটস অ্যান অ্যালিউশন অফ মিল্টনস প্যারাডাইস লস্ট বুক 1, যেখানে আমরা ওই প্যান্ডেমোনিয়ামে দেখি না, সেটান বসে আছে একদম সেন্টার অফ দ্য সেন্টারে, বাকিরা বাইরে নিজের হায়ারার্কি অনুযায়ী বসে আছে। তো এখানে আমরা ওই প্যারোডিটা দেখতে পাবো, মানে প্যারোডি বলবো না, রাদার ইটস অ্যান অ্যালিউশন, ঠিক আছে, সে অ্যালিউশনটা পাবো দ্যাট অফ মিল্টনস প্যারাডাইস লস্ট বুক 1. The way Satan used to sit at the center, okay, Ariel also was sitting on a mast, okay, on the center. Superior by the head was Ariel placed, যেহেতু এরিয়াল সবার সুপিরিয়র, যার জন্য সে কেন্দ্রমণি, ঠিক আছে। His purple pinions open to the sun. এরিয়ালে যে পার্পল পিনিয়ন, ওকে, তার যে ডানা সেটা কি ওপেন টু দ্য সান, সূর্যের আলো তাতে পড়ছে। হি রেজড হিজ অ্যাজিওর ওয়ান্ড অ্যান্ড দাস বিগান, এবং তার নীল যে, দেখো হাতে একটা ওয়ান্ড দেখতে পাচ্ছ, দণ্ড, মানে রাজদণ্ড বলা হয় না সেরকম, সেইটা দিয়েও ইনস্ট্রাক্ট করে কে কি করবে, সে হাতে সে রাজদণ্ড, সেটা সিম্বলাইজেস এরিয়ালস পাওয়ার ওভার দি আদার সিলভস। সেইটা দিয়ে অ্যাজিওর, অ্যাজিওর মানে হচ্ছে ব্লু, তার মানে দ্য কালার অফ এরিয়ালস ওয়ান্ড ওয়াজ ব্লু, ওকে, সেইটা হাতে নিয়ে এবার এরিয়াল তার বক্তব্য শুরু করছে। ইয়ে সিলফস অ্যান্ড সিলফেটস টু ইয়োর চিফ গিভ এয়ার, যে সমস্ত সিলফ এবং সিলফেটসরা তোমাদের চিফ, তোমাদের যে প্রধান যেটা বলছে ভালো করে শুনবে। ফেজ, ফেরিজ, জেনাইজ, এলস অ্যান্ড ডেমন্স হেয়ার, মানে এখানে কি দ্য ক্লাসিফিকেশন অফ দ্য সিলফস, দ্য ফেরিজ, ওকে, তাহলে এরা ফেজ, ফেরিজ, জেনাই, এলস, ডেমন্স আর রেফার টু দ্য ডিফারেন্ট নেমস অফ দ্য ফেরিজ, বিভিন্ন রকম যে ফেরি থাকে, পরি থাকে, তাদের এক একটা ক্যাটাগরিজ, যেমন জেনাই রেফার্স টু ওয়ান্স ইনার ভয়েস, ঠিক আছে, এবং দ্য স্পিরিট বিটুইন আ গড অ্যান্ড আ ম্যান ইন পাওয়ার। জেনাই বলতে বোঝায় দেবতা আর মানুষের মাঝামাঝি একটা স্পিরিট, যেটা মানুষের মনকে রিফ্লেক্ট করে, ওকে, তো সেরকমভাবে সবাই গিয়ে ওখানে জড়ো হয়েছে। ইয়ে নো দ্য স্ফিয়ার্স অ্যান্ড ভেরিয়াস টাস্কস অ্যাসাইন্ড, বলছে তোমরা জানো তোমাদের স্ফিয়ার অনুযায়ী কাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে। বাই লজ ইটার্নাল টু দ্য এরিয়াল কাইন্ড, লজ ইটার্নাল মানে সেই মানে ইমর্টাল ল অনুযায়ী এরিয়াল কাইন্ড, মানে এরিয়াল কাইন্ড বলতে বোঝাচ্ছে আমাদের যারা আমরা এরিয়ালস, দ্য সিলফ মানে দ্য স্পিরিটস অফ দ্য এয়ার, আমাদেরকে আমাদের ডেজিগনেশন অনুযায়ী যে দায়িত্বগুলো দেওয়া হয় তোমরা সবাই নিজের নিজের দায়িত্ব বোঝো। সাম ইন দ্য ফিল্ডস অফ পিওরেস্ট ইথার প্লে, যেমন তোমাদের মধ্যে কেউ একদম ইথার প্লে, ইথার প্লে বলতে বোঝাচ্ছে দ্যাট অফ দ্য এথেরিয়াল স্কাই। দেখবে আমরা তো জানি সেই এক একটা স্তর হয়, তাই তো, যেমন ট্রপোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে দ্য লোয়ার স্কাই, ইথারিয়াল প্লে বলতে দ্য লোয়ার স্কাই, তাহলে যারা ইথারিয়াল প্লেতে যাদের ডিউটি তারা সেখানে থাকো। অ্যান্ড বাস্ক অ্যান্ড হোয়াইটেন ইন দ্য ব্লেজ অফ ডে, এবং সূর্যের আলোতে তারা কি সেখানে, অ্যান্ড বাস্ক, ওকে, দ্যাট মিনস তারা সূর্যের আলোয় তপ্ত হও। সাম গাইড দ্য কোর্স অফ ওয়ান্ডারিং অবস অন হাই,
or roll the planets through the boundless sky. কেউ কেউ আবার গ্রহ নক্ষত্রে যে অবস মানে সেই গতিপথ নক্ষত্রপথ সেই গতিপথগুলোকে দেখো ঊর্ধ্ব আকাশ ইন দ্য হায়ার স্কাই। তার মানে কি সিলসের মধ্যে যারা লেস ইম্পর্টেন্ট তারা কেউ লোয়ার স্কাইতে থাকে, যারা মোর ইম্পর্টেন্ট তারা হায়ার স্কাইতে থাকে। এবং বলছে তোমরা হায়ার স্কাইতে থাকো এবং গ্রহ নক্ষত্রদের ডাইরেকশন দাও আকাশে তাদের গতিপথ সম্পর্কে। সাম লেস রিফাইন যারা তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ, beneath the moon's pale light pursue the stars that should athwart the night. তারা কি করো না চাঁদের আলোর সাথে তাল মিলিয়ে নক্ষত্রপুঞ্জকে সাজেশন দাও তারা কিভাবে তাদের আলোটা ঠিক আছে স্প্রেড করবে অ্যাক্রস দ্য নাইট, মানে রাতের সেই চাঁদনি রাতে তারাদের আলোটাকে ডাইরেক্ট করো তোমরা। কারা? যারা কম্প্যারেটিভলি লেস রিফাইন্ড সেলস। আচ্ছা, অথওয়ার্ড মানে হচ্ছে অ্যাক্রস। ওকে, অথওয়ার্ড মিনস অ্যাক্রস। এই অথওয়ার্ড শব্দটা তোমরা আরেকটা পোয়েমে পড়েছো, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কোন পোয়েমে তোমরা এই অথওয়ার্ড ওয়ার্ডটা পেয়েছো। ঠিক আছে, আমার ভিডিও আছে সেই পোয়েমটা নিয়ে। or suck the mist in the grosser air below, এবং তোমরা সেই বাতাসে যে মিস্ট যে ধোঁয়াশা মানে কুয়াশাগুলো সেইগুলোকে তোমরা গ্রহণ করে নাও। or dip their pinions in the painted bow, এবং কেউ কেউ আবার নিজের পাতলা সূক্ষ্ম ডানাগুলোকে পেন্টেড বো মানে রেনবোকে বলা হচ্ছে সেই রামধনুর রঙে ভাসিয়ে দাও। ওকে, আচ্ছা, ওয়ান্ডারিং অবস বলতে এখানে কিন্তু কমেটকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, কমেট কমেট যেটাকে আমরা বলে থাকি যেমন ধূমকেতু বলা হয়ে থাকে, তাহলে ওয়ান্ডারিং অবস মানে কমেটদের গতিপথ, তারপরে গ্রহ নক্ষত্রদের গতিপথ, এই সমস্ত কিছুই কি কারা ডিসাইড করে? দ্যাট অফ দিস সিলস। ওকে, অ্যাজ পার দেয়ার ডেজিগনেশন। বলছে ওর ব্রিউ ফিয়ার্স টেম্পেস্ট অন দ্য উইন্ট্রি মেন, কেউ কেউ আবার উইন্ট্রি মেন বলতে সমুদ্রকে বোঝানো হচ্ছে, সেই সমুদ্রের ঝঞ্ঝা থেকে ঠিক আছে তোমরা কেউ কেউ আবার ঝড় নিয়ে আসো। অর ওভার দ্য গ্লেব ডিস্টিল দ্য কাইন্ডলি রেন, গ্লেব শব্দের অর্থ হচ্ছে কাল্টিভেটেড সয়েল মানে আবাদি জমি, যে জমিতে চাষাবাদ হয়, এবং সেই ঝড় থেকে সেইটাকে বৃষ্টিতে ট্রান্সফর্ম করিয়ে তোমরা এই আবাদি জমিকে কেউ ফার্টিলাইজ করো। তার মানে অ্যাকর্ডিং টু এরিয়াল হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন দিস আর্থলি অ্যান্ড দ্য সেলেস্টিয়াল ফেনোমেনা দ্যাট ইজ অল ক্যারিড অ্যাওয়ে বাই দ্য সিলস। ওকে, যে সমস্ত কিছুর পেছনে দায়ী কারা? এই সিলসরা, এরাই সমস্ত কিছু করে দেয়। আচ্ছা, এইবার একটু দেখো এই যে চারটে লাইন অর 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 অর, ওকে, এই চারটে লাইন শুরু হচ্ছে অর দিয়ে, তাহলে দিস 4 লাইন্স মানে অর সাক থেকে নিয়ে kindly rain অবধি, this 4 lines are an example collectively of anaphora. Anaphora কি আমরা জানি is a figure of speech যেখানে we can see the similar word at the beginning of every successive lines or sentences. পরপর একাধিক লাইন বা পরপর একাধিক সেন্টেন্সের শুরুটা যদি এক হয়, মানে এখানে যেহেতু পরপর চারটে লাইনে শুরুটা অর দিয়ে হচ্ছে, তো ইটস অ্যান এক্সাম্পল অফ অ্যানাফোরা। আর শেষে যদি মিল থাকে তাহলে বলে এপিস্ট্রফি, যেমন অফ স্টাডিজের ক্ষেত্রে আমরা পাই হ্যাঁ যে লার্নেড মেন ওয়াইজ মেন, ওকে, তাহলে ওটা এপিস্ট্রফি হয়, আর শুরুতে যেই মিলটা থাকে সেটাকে বলে অ্যানাফোরা। ওয়াচ দেয়ার ওয়েজ অন অল দেয়ার অ্যাকশনস, মানে তোমরা কি করো? আদার্স অন আর্থ, বাকিরা এই পৃথিবীর বুকে, ওভার হিউম্যান রেস প্রিসাইড, মানুষের গতিবিধিকে তোমরা লক্ষ্য করো। ওয়াচ অল দেয়ার ওয়েজ অ্যান্ড অল দেয়ার অ্যাকশনস গাইড, এবং তাদের সমস্ত গতিবিধি লক্ষ্য করে তাদেরকে গাইড করো। অফ দিস দ্য চিফ দ্য কেয়ার অফ নেশনস ওন, তাদের মধ্যে তোমরা আবার কেউ কেউ চিফ, এই যে জাতি, এই নেশন, এই দেশের যে প্রধান, তাকে গাইড করো। অ্যান্ড গার্ড উইথ আর্মস ডিভাইন দ্য ব্রিটিশ থ্রোন, এবং তোমাদের পবিত্র আর্মস দিয়ে, অস্ত্রশস্ত্র দিয়ে তোমরা আমাদের ব্রিটেনের সিংহাসনকেও রক্ষা করো। আচ্ছা, এখানে একটু বলে রাখি, যেই ব্রিটিশ থ্রোনের কথা বলা হচ্ছে বা চিফ দ্য কেয়ার অফ নেশনস ওন বলতে, সেই সময় পোপের সময় সিংহাসনে যে সময় রেপ অফ দ্য লক লিখছেন সে সময় ছিলেন কুইন অ্যান। ওকে, সো দ্য রেফারেন্স হিয়ার ইজ অফ কুইন অ্যান। আওয়ার হামলার প্রভিন্স ইজ টু টেন দ্য ফেয়ার, আমাদের যে হামলার প্রভিন্স মানে আমাদের হামলার বলতে বোঝানো হচ্ছে কি আমাদের যে টেন্ডার, আমাদের ক্ষেত্রটা হলো কি টু টেন দ্য ফেয়ার,
মানে আমরা যে কজন সিলফদের মধ্যে আমাদের কাজ হচ্ছে এই পবিত্র মহিলাদের প্রোটেক্ট করা। নট আ লেস প্লিজিং দো লেস গ্লোরিয়াস কেয়ার, যদিও লোকে শুনলে ভাবে এই কাজটা একটু খাটো, কিন্তু আমাদের কাছে এটা খুব আনন্দের কাজ। উই ডু ইট উইথ ডিলাইট। To save the powder from rude gale, আমাদের কাজ কি তাহলে? those who are assigned to protect the beautiful ladies, how they protect them? বলছে একটা ঝোড়ো দমকা বাতাস, গেল মানে হচ্ছে কি স্ট্রং উইন্ড, সেইটার থেকে ওদের গালের পাউডারগুলো যাতে উড়ে না চলে যায় এবং আসল চেহারাটা যাতে বেরিয়ে না পড়ে, সেইটাকে রক্ষা করাটা আমাদের কাজ। আবার নর লেট দ্য ইমপ্রিজেন্ট এসেন্স এক্সেল, ইমপ্রিজেন্ট এসেন্স বলতে পারফিউমকে বোঝানো হচ্ছে। বটলের পারফিউমগুলো যেগুলো তারা গায়ে মেখে এসেছে, সেইটা পারফিউমটা যাতে তাদের গা থেকে উড়ে না যায় বা সেই বটলগুলো থেকে উবে না যায়, তাহলে সেই পারফিউমগুলোকে রক্ষা করাও আমাদের কাজ। তাহলে ইমপ্রিজেন্ট এসেন্স এক্সেলড আগেন ইজ অ্যান এক্সাম্পল অফ পেরিফ্রেসিস। টু ড্র ফ্রেশ কালার্স ফ্রম দ্য ভার্নাল ফ্লাওয়ার্স, বলছে ভার্নাল, ভার্নাল মানে হচ্ছে স্প্রিং, বসন্তের ফুলের যে ফ্রেশ রং, সেইটাকে নিয়ে এসে টু স্টিল ফ্রম রেনবোজ এভার দি ড্রপ ইন শাওয়ার্স, রেনবোর যে রামধনু রং, মানে বৃষ্টি হওয়ার পরে আকাশে যে রামধনুর রং এবং বসন্তের ফুলের যে টাটকা রং, সেইগুলোকে নিয়ে এসে আমরা কি করি? ব্রাইটার ওয়াশ। ব্রাইটার ওয়াশ বলতে বোঝানো হচ্ছে কি, মানে ইটস আগেন সাম কসমেটিক্স, ঠিক আছে? যে এই যে গাল লাল করা যে কসমেটিক্স রুজগুলো হয়, সেগুলোকে তৈরি বলছে আমরা তৈরি করি রেনবোর কালার আর ফ্রেশ ফ্লাওয়ারের কালার দিয়ে। টু কার্ল দেয়ার উইভিং হেয়ার্স, assist their blushes and inspire their ears, বলছে আমরা ওদের চুলগুলোও কার্ল করে দিই, ওদের যে ব্লাশেস, কীভাবে হাসলে ওদেরকে আরও লাস্যময়ী লাগবে, সেইটা আমরা রিপেয়ার করি এবং ইন্সপায়ার করি তাদের এয়ার্স। এয়ার্স মানে তাদের ভঙ্গিমা, ঠিক আছে? তাদের চলার ভঙ্গি, কথা বলার ভঙ্গি। এয়ার্স বলতে বোঝাচ্ছে তাদের জেস্চারটাকে আমরা ফিক্স করে দিই, ইন্সপায়ার করি, কীভাবে আরও সুন্দর লাগবে। Nay, oft in dreams invention we bestow, to change a flounce or add a farbellow, মাঝে মধ্যে তাদের স্বপ্নে আমরা আদেশ দিই কিভাবে ফ্লাউন্স অর ফারবেলো মানে হচ্ছে প্লেটেড বর্ডার অফ এ গাউন অর স্কার্ট বা পেটিকোট, মানে ওদের গাউনে যে লোয়ার পোর্শন, সেইটাকে দেখবে খুব ছড়ানো যে গাউনগুলো হতো, ঠিক আছে? সেই ছড়ানো গাউনের যে নিচের পোর্শন, সেটাকে স্কার্ট বা পেটিকোট হোয়াট এভার ইট ইজ, তার যে পাড়ের কালারটা, প্লেটগুলো, কুচির পোর্শনটা কীভাবে গাউনগুলোকে প্লেট করবে, সেইটা সম্পর্কে আমরা ওদেরকে স্বপ্নে ইনস্ট্রাকশন দিই, ওরা স্বপ্নে সেগুলোকে দেখতে পায়, ঠিক আছে? তার মানে all these lines actually correspond with the habit of the fashionable women of the time. তারপর বলছে দেখো, this day black women trade the brightest fair, আজকে ব্ল্যাক উইমেন, ব্ল্যাক ওমেন মানে অশুভ সংকেত, সে কালো অশুভ সংকেত এসেছে যেটা থ্রেট করছে, ঠিক আছে? মানে অ্যাটাক করছে, যে বেলিন্ডা ব্রাইটেস্ট ফেয়ার বলছে বেলিন্ডাকে উপরে কোনো আঘাত আসতে পারে, সে অশুভ সংকেত আমরা পেয়েছি। দ্যাট এভার ডিজার্ভড আ ওয়াচফুল স্পিরিটস কেয়ার, কাজে বেলিন্ডা ডিজার্ভ করে কি? একজন দক্ষ যে ওয়াচফুল স্পিরিট, যে তাকে তার যত্ন নেবে। সাম ডায়ার ডিজাস্টার অর বাই ফোর্স অর স্লাইড, বাট হোয়াট, ওয়্যার অর ওয়েন দ্য ফেটস হ্যাভ wrapped in night, এইটুকু জানি যে একটা ভয়ঙ্কর ডিজাস্টার হতে চলেছে, কিন্তু কি, কোথায়, কখন হবে, ভাগ্য সেটাকে রাতের অন্ধকারের মতো লুকিয়ে রেখে দিয়েছে। wrapped in night is an example of metaphor. whether the neem shall, এবার এর প্রেডিক্ট করছে যে কি হতে পারে, whether the neem shall break Dinah's law or some frail china jar receive a flaw, এই লাইনগুলো দেখবে, these are all the examples of anti-climax, ঠিক আছে? অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ থেকে একদম তুচ্ছ বিষয়গুলোকে একসাথে প্যারালেল করা হচ্ছে, which indicates যে সেই সময়কার যারা মানুষজন, স্পেশালি দ্য উইমেন, how this petty things used to be serious for them. ওকে, এছাড়াও আমরা মেটানিমিরও ব্যবহার এখানে দেখবো, কিছুটা আমরা জিউগমা পাবো। তো যাই হোক, তাহলে বলা হচ্ছে where the neem shall break Dinah's law, যে আমরা জানি না নিম, বেলিন্ডা আজকে ডাইনাস ল ব্রেক করে ফেলবে। ডাইনাস ল মানে হচ্ছে দ্য ল অফ চেস্টিটি, ওকে, দ্য ল অফ চেস্টিটি, যেটা মানে হচ্ছে দ্য ভার্জিনিটি অফ এ উইমেন। or some frail china jar receive a flaw, নাকি একটা দুর্বল, একটা ফ্রেজাইল চাইনা জার, ঠিক আছে, সাজানো গোছানোর জন্য শোপিস, সেইটা রিসিভ আ ফ্ল, সেইটা পড়ে গিয়ে ভেঙে যাবে। তাহলে এখানে
দেখো ফ্রেল চাইনা জার, তাহলে এখানে অ্যান্টি ক্লাইম্যাক্স হলো ডাইনাস ল, ভার্জিনিটি ভেঙে যাওয়া নাকি চাইনা জার ভেঙে যাওয়া, অ্যান্টি ক্লাইম্যাক্স সিরিয়াস থেকে লেস সিরিয়াস। আবার দ্য চাইনা জারের ফ্রেলটিটাকে কম্পেয়ার করা হচ্ছে, ইট বিকামস এ সিম্বল অফ দ্য উইমেন্স চেস্টিটি। তাহলে ফ্রেল চাইনা জার ইজ মেটোনিমি, সিম্বল ফর দ্য থিং সিম্বলাইজড। ওকে, সো দ্য ফ্রেল চাইনা জার symbolizes that of a women's virginity, the fragility of a women's virginity. Or stain her honor on her new brocade, সে তার অনার, তার সম্মানে দাগ লাগবে নাকি তার স্কার্টের ব্রোকেডে দাগ লাগবে, পাড়ে দাগ লাগবে। তাহলে স্টেন হার অনার অ্যান্ড হার ব্রোকেড, দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ, মানে এটা তো অ্যান্টি ক্লাইম্যাক্স তো বটেই, সম্মান থেকে স্কার্ট, হ্যাঁ অ্যান্টি ক্লাইম্যাক্স, তার সাথে হচ্ছে কি দেখো দ্য ব্রোকেড, ব্রোকেড মানে কি, দ্য লোয়ার পোর্শন অফ দ্য গার্মেন্ট উইচ actually covers the lower part of Belinda, okay, the lower body part of Belinda, which is associated with her honor. তার মানে again is a suggestion of Belinda's virginity. তাহলে the brocade also is an example of metonymy, symbol for the thing symbolized. আবার এই লাইনটা or stain her honor and brocade is also an example of জিউগমা। কেন জিউগমা? জিউগমাতে আমরা জানি দুটো নাউনকে যখন একটা কমন ভার্ব দিয়ে যুক্ত করা হয় সেটাকে বলা হয় জিউগমা। তাহলে স্টেন, স্টেন হচ্ছে ভার্ব যেটাকে যুক্ত করা হচ্ছে অনার এবং ব্রোকেড এই দুটো নাউন দিয়ে। ওকে, এবং ইন্ডিভিজুয়ালিও এই এক একটা নাউন দিয়ে ভার্বটা যায়, কালেকটিভলিও যায়। স্টেন হার অনারও যায়, স্টেন হার ব্রোকেডও যায়, আবার কালেকটিভলি স্টেন হার অনার অ্যান্ড ব্রোকেড দুটোই যাচ্ছে। তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ জিউগমা অ্যাজ ওয়েল। ফরগেট হার প্রেয়ার্স অর মিস আ মাস্কিউরেট, বেলিন্ডা আজকে প্রেয়ার করতে ভুলে যাবে নাকি ওই মাস্ক ডান্স পার্টিগুলোতে মুখোশ পড়ে যেতে ভুলে যাবে? তার মানে দেখো আবার এই প্রেয়ারটা কি, ইজ এ মাস্ক অফ দেয়ার ইনোসেন্স। তাহলে এরা প্রার্থনা করে কিসের জন্য? নট ফর দেয়ার স্পিরিচুয়াল গ্লোরি, দেয়ার এনলাইটেনমেন্ট, অ্যাওয়েকেনিং, দে প্রে, দেয়ার প্রেয়ার ইজ এ মাস্ক, ওকে, অফ পিওরিটি। তাহলে প্রেয়ার আর মাস্কিউরেট অ্যান্টি ক্লাইম্যাক্সের সাথে সাথে প্রেয়ারটা হয়ে যাচ্ছে কি, ইজ এ সিম্বল অফ দ্য মাস্ক। ওকে, আগেন মেটোনিমি। or lose her heart or necklace, again this line is an example of জিউগমা। সে তার হৃদয় হারাবে, তার নেকলেসটা হারাবে। তো মানে বেলিন্ডার কাছে তার নেকলেস আর তার হৃদয় দুটোই হচ্ছে কি, অফ ইকুয়াল ভ্যালু। ওকে, শি গিভস, মানে এখানে বোঝানো হচ্ছে হাউ দিস উইমেন ইউজ টু প্লে মোর ইম্পর্টেন্স অন দিস materialistic wealth রাদার দ্যান অন দেয়ার ওন ইমোশনস। অ্যাট এ বল, যে বল ডান্স পার্টিতে বেলিন্ডা আজকে তার নেকলেস হারাবে নাকি তার হৃদয় হারাবে? বিকজ বোথ দিস থিংস আর ইকুয়ালি ভ্যালুয়েবল ফর বেলিন্ডা, প্রেশিয়াস ফর বেলিন্ডা। অর ওয়েদার হেভেন হ্যাজ ডুম দ্যাট শক মাস্ট ফল, নাকি হেভেন এমন একটা নিষ্ঠুর কাজ করবে যে শকের আবার পতন হবে না তো? Okay, because shock is again very dear to Belinda. Haste then, ye spirits, to your charge repair. কাজে চলো চলো তাড়াতাড়ি করো সমস্ত স্পিরিটস, নিজের নিজের দায়িত্বে তোমরা জড়ো হও, রিপেয়ার মানে জড়ো হও, গ্যাদার টু টেক ইউর রেসপন্সিবিলিটিস। দ্য ফ্ল্যাটারিং ফ্যান, এবার সে দায়িত্ব ভাগ করে দিচ্ছে। দ্য ফ্ল্যাটারিং ফ্যান বি জেফির ইত্তাস্কের, জেফিয়ার, জেফির শব্দটা, জেফির মানে হচ্ছে জেন্টল ব্রিজ, ঠিক আছে? তাহলে বলছে জেফিরিতা, জেফিরিতা তুমি বেলিন্ডার যে ফ্যান, হাতে ফ্ল্যাটারিং ফ্যান নিয়ে ঘুরে বেড়ায়, সে ফ্ল্যাটারিং ফ্যান প্রোটেক্ট করবে। The drops to the brillianta we consign, বেলিন্ডার যে ব্রাইট ডায়মন্ড এয়ার ড্রপস সেইটাকে প্রোটেক্ট করবে ব্রিলিয়ান্তা। The brilliant means bright, okay, since the air drops are made of diamonds probably, so it's also bright. And momentila, let the watch be thine. Moment মানে ঘড়িতে আমরা কি দেখি, মুহূর্ত দেখি। বলছে মোমেন্টিলা, তোমার ওপরে বেলিন্ডার ঘড়ির দায়িত্ব দেওয়া হলো। ডু দাও ক্রিসপিসা টেন্ড হার ফেভারিট ক্লক, ক্রিসপিসা, ক্রিসপাস শব্দটা, ঠিক আছে, ল্যাটিন ক্রিসপাস শব্দ, যেটার মানে হচ্ছে কি কার্ল। ওকে, তাহলে বেলিন্ডার যে কার্লি হেয়ার সেইটাকে প্রোটেক্ট করবে ক্রিসপিসা। এরিয়াল হিমসেলফ শ্যাল বি দ্য গার্ড অফ শক, এবং এরিয়াল আমি শককে প্রোটেক্ট করব। মানে লেস ইম্পর্টেন্টগুলো লেস ইম্পর্টেন্ট সিলফকে, আর মোর ইম্পর্টেন্ট শক, তাকে তার দায়িত্ব এরিয়াল যাকে তাকে দিতে পারবে না, সেই দায়িত্ব এরিয়াল নিজেই নেবে। To 50 chosen sylphs of special note, we trust the important charge the petticoat. আর বেলিন্ডার পেটিকোট, বেলিন্ডার লোয়ার পার্ট অফ দ্য গাউন, সেইটাকে প্রোটেক্ট করার জন্য 50 জন বেছে বেছে সিলফকে
চুজ করে নিয়েছে এরিয়েল। ওকে, তাহলে পেটিকোটে 50 জন কেন? এখানে দুটো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে যে সেই যুগে উইমেনদের গাউনগুলো কি হতো, বেশ ফোলা এবং অনেকটা ছড়ানো, ঠিক আছে, বিশাল বড় একটা সার্কামফারেন্স থাকতো সেই গাউনগুলো। তাহলে সেইটাকে প্রোটেক্ট করতে গেলে 50 সিলস, আবার 50 সিলস টু প্রোটেক্ট অনলি বেলিন্ডাস পেটিকোট, যেটার মানে হচ্ছে কি টু গিভ ইম্পর্টেন্স টু হার পেটিকোট। নাও পেটিকোট কাভার্স দ্য লোয়ার পোর্শন অফ আর বডি পার্ট which indicates our virginity. Oft we have known the sevenfold faints to fail. বলছে প্রায় আমরা দেখেছি সেভেনফোল্ড ফেন্স, মানে 4টে ফেন্স মানে কি, যে কাঠামো, ওদের গাউনগুলো থাকতো কি 4টে কাঠামোর ওপর তৈরি করা, সেইটার ওপরে কাপড়ের কারুকার্য, যে এইটা অনেক সময় ব্যর্থ হয়ে যায়। তার মানে কি, their virginity again is seized even though they wear this kind of fenced gown. Though stiff with hopes and armed with reeds of well. এবং এই ফেন্সগুলো কি দিয়ে তৈরি? ওয়েল মানে তিমি মাছের হাড় দিয়ে তৈরি। মানে ভাবতে পারছো হাউ এক্সপেন্সিভ দিস ড্রেসেস ইউজ টু বি। From a strong line about the silver bound and guard the wide circumference round. বলছে এবং এই পুরো যে গাউনের পার্টটা হতো কি রূপো বসানো, ওকে, এবং ওয়াইড সার্কামফারেন্স হতো এই গাউনের। কাজে সেই গাউনটাকে রক্ষা করার জন্য 50টা সিল্ফ প্রয়োজন। না বেলিন্ডাস গাউন, এই যে সেভেনফোল্ড ফেন্স, দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান অ্যালিউশন অফ অ্যাকিলিসের শিল্ড ইন বুক 18 অফ ইলিয়াড। অ্যাকিলিসের যে শিল্ড মানে যে ঢাল, সেইটাকে বলা হয় অফ হিউজ সার্কামফারেন্স, সেভেনফোল্ড ফেন্স কথাটা ওখানে ব্যবহার হচ্ছে। তাহলে দিস ইজ অ্যান অ্যালিউশন অফ অ্যাকিলিসের শিল্ড ইন ইলিয়াড বুক 18। And guard the wide circumference round হলো whatever spirit careless of his charge। এইবার কেন তুলনা করা হচ্ছে অ্যাকিলিসের শিল্ডের সাথে একটু বলে নিই। কেননা বেলিন্ডাস পেটিকোট ইজ অ্যাকচুয়ালি আ প্যারোডি অফ অ্যাকিলিসের শিল্ড, মানে যেটা ইন্ডিকেট করছে দ্যাট অফ শিল্ডিং হার ভার্জিনিটি। তার ভার্জিনিটিটার ক্ষেত্রেও তার পেটিকোটটা কি যেন একটা ঢাল। ওকে, এইবার দেখো হোয়াট এভার স্পিরিট থেকে শুরু হবে দ্য ডিফারেন্ট পানিশমেন্টস। ওকে, সেটা কী কী পানিশমেন্ট দেওয়া হচ্ছে। হোয়াট এভার স্পিরিট কেয়ারলেস অফ হিজ চার্জ, কোনো স্পিরিট যদি তার দায়িত্বে অবহেলা করেছে, হিজ পোস্ট নেগলেস, তার যে পোস্ট, তার যে ডেজিগনেশন, সেইটাকে যদি অবহেলা করেছে, অর লিভস দ্য ফেয়ার অ্যাট লার্জ, এবং এই সমস্ত এই যে আমাদের বেলিন্ডা সুন্দরী মহিলাকে বিপদের মুখে ঠেলে দিয়েছে, shall feel sharp vengeance soon overtake his seals, তাহলে তার এই পাপের ফলে ভেঞ্জিয়েন্স মানে যেটাকে বলা হয় না যে মানে ভেঞ্জিয়েন্স বলতে বোঝানো হয় ওই আর কি প্রতিশোধ পরায়ণ, তাকে পুরো যথেষ্ট প্রতিশোধ নেওয়া হবে, তার এই পাপের প্রতিশোধ নেওয়া হবে। বি স্টপড ইন ভায়োলেন্স, মানে ভেঞ্জিয়েন্স বলতে প্রতিশোধের থেকে বড় প্রতিহিংসাকে বোঝানো হয়, মানে তাদের সাথে খুব সাংঘাতিক হিংস্র কিছু হতে চলেছে। বি স্টপড ইন ভায়োলেন্স অর ট্রান্সফিক্সড উইথ পিনস, তাহলে কী কী পানিশমেন্ট দেওয়া হবে? স্টপড ইন ভায়োলেন্স মানে ছোটো ছোটো কাঁচের শিশি, ঠিক আছে, যে কাঁচের শিশিতে কি থাকতো ওদের, মেকআপ কিছু থাকতো, মানে সিরাম জাতীয় কিছু বা পারফিউমস থাকতো, সে মানে যেই শিশিগুলো ছিপি এঁটে দেওয়া থাকে, ইউজুয়ালি পারফিউমসকে বোঝাচ্ছে। বলছে তাদেরকে সেই ছিপিগুলোকে, সেই ভায়োলসগুলোতে, মানে ওই ছোট্ট কাঁচের যে বয়ামগুলো, সেগুলোতে ভরে ছিপি মুখটা আটকে দেওয়া হবে। আর ট্রান্সফিক্সড উইথ পিনস, তাদেরকে পিন দিয়ে, মানে যেই পিনগুলো দিয়ে তারা গাউন ফিক্স করে বা হেয়ার ফিক্স করে, সেই পিনগুলো দিয়ে তাদেরকে কী করা হবে? বিদ্ধ করে দেওয়া হবে। আর প্লাঞ্চড ইন লেকস অফ বিটার ওয়াশেস লাই, না হলে বিটার ওয়াশেস মানে ওই কসমেটিক্সগুলো যখন তৈরি হয় যে লিকুইডগুলো, সেটাকে বলা হচ্ছে বিটার ওয়াশেস, সেই বিটার ওয়াশেসে তাদেরকে ডুবিয়ে দেওয়া হবে। অর ওয়েজড হোল এজেস ইন বটকিন্স আই, না হলে কি করা হবে? বটকিন্স আই, ঠিক আছে, সে বটকিন্স আয়ে এদের পুরো জাতিটাকে কি করা হবে না চুবিয়ে দেওয়া হবে, মানে আটকে দেওয়া হবে। Botkin's eye again indicates that of ওই যেটাকে আমরা বলি যে ওই again it's a kind of a pin, okay, Botkin's eye. Gums and pomatums shall his flight restrain, while clogged he beats his silken wings in vain.
বলছে দেখো গামস অ্যান্ড পোমাটামস আগেন দ্য কসমেটিক্স এই গামস অ্যান্ড পোমাটামস হচ্ছে খানিকটা সিরামের মতো, চুলে লাগাই যে হেয়ার সিরাম, সেই গামস অ্যান্ড পোমাটামসে সেই হেয়ার সিরামে তাদের ডানাগুলোকে বা তাদেরকে চুবিয়ে দিয়ে রাখা হবে যাতে তারা আর উঠতে না পারে, পালাতে না পারে। এবং while clogged he beats his silken wings in vain, এবং সে একবার ওই সিরামে যদি আটকে পড়ে যায় ওই তরল পদার্থতে, তাহলে তারাদের এই যে সিলভার ডানা মানে সিল্কের ডানা, ঠিক আছে, সিল্কের মতো সূক্ষ্ম যে ডানা, ব্যর্থ হয়ে তারা ঝাপটাবে, তারা আর উড়ে যেতে পারবে না। or alum stipsticks with contracting power. alum stipsticks বলতে astringent, মানে চামড়া যাতে না কুচকোয় সেই জন্য সেই যুগের মহিলারা মানে এই যুগের মহিলারাও ব্যবহার করে, অ্যাস্ট্রিনজেন্ট ব্যবহার করা হয়। তাহলে বলা হচ্ছে সে অ্যাস্ট্রিনজেন্ট যেটার কন্ট্রাক্টিং পাওয়ার রয়েছে, উইচ হোল্ড দ্য ফেস মাসেলস, যাতে ফেসটাকে ইয়াং লাগে, সেই রকম অ্যালাম স্টিক্সকে shrink the thin essence like a revealed flower। বলছে ওই অ্যালাম স্টিপস্টিক্স তাদের উপর দেওয়া হবে যাতে এই সিল্কসগুলো কুচকে যায়, এবং তাদের রিভেলড ফ্লাওয়ার মানে সেই ঝরে যাওয়া ফুলের মতো তাদের চামড়াগুলো কুচকে দেওয়া হবে। or as Ixian figs the wretch shall feel the giddy motion of the whirling mill। আচ্ছা একটু বলে রাখি, ইক্সিয়ান again is an example of allusion। ইক্সিয়ান ছিলেন the king of Thessaly। তো কিং অফ থেসলে হি ওয়ান্স অ্যাটেম্প টু সিডিউস মানে হেরা। ওকে, হেরা ওয়াজ দ্য ওয়াইফ অফ জিউস মানে হচ্ছে অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি জিউস ওয়াজ দ্য কিং অফ অল দ্য গডস অ্যান্ড গডেসেস, আর হেরা হচ্ছে দ্য কুইন অফ অল দ্য গডস অ্যান্ড গডেসেস। তাহলে কিং অফ থেসলে ইক্সিয়াম সে হেরাকে একবার সিডিউস করার চেষ্টা করে, যার জন্য জিউস রেগে গিয়ে ইক্সিয়ামকে পানিশমেন্ট দেয় যে ইক্সিয়াম উইল বি bound to a fiery ever spinning wheel in the underworld অনেকটা ইমপ্লিকেট করে হেলকে, সেখানে নিচে জ্বলন্ত, ঠিক আছে, ওই ফায়ার মানে লিকুইড ফায়ারের ওপরে একটা চাকায় আজীবন ধরে ইক্সিয়াম ঘুরেই যাবে। ওকে, তাহলে বলছে যে তোমাদের অবস্থা হবে সেই ইক্সিয়ামের মতো, ওই ওয়ার্ল্ডিং মিলে তোমরাও ঘুরবে, শুধু ইক্সিয়ামের চাকার তলায় কি ছিল, লিকুইড ফায়ার, তোমাদের চাকার তলায় থাকবে ইন ফিউমস অফ বার্নিং চকলেট শ্যাল গ্লো, চকলেট, ফুটন্ত চকলেট, মানে সেই যুগের মানুষজন মহিলারা হট চকলেট খেতে ভালোবাসতেন, সেটাকে এখানে প্যারোডি করা হচ্ছে। অ্যান্ড ট্রেম্বল অ্যাট দ্য সি দ্যাট ফ্রডস বিলো, এবং ফ্রদ মানে টকবক করে সে চকলেটটা ফুটবে, সেই ফুটন্ত চকলেটের লিকুইডের ওপরে চাকা দিয়ে তোমাদেরকে বেঁধে সেই ইক্সিয়ামের মতো ঘোরানো হবে চিরকাল। হি স্পোক দ্য স্পিরিটস ফ্রম দ্য সেলস ডিসেন্ড, তার এই কথাটা শুনে এবার স্পিরিটসটা ভয় পেয়ে নেমে পড়লো, মানে সবাই দলে দলে রেডি আর কি টু প্রোটেক্ট বেলিন্ডা। সাম অর্ব ইন অব রাউন্ড দ্য নিম এক্সটেন্ড, কেউ কেউ সারিবদ্ধভাবে ওই বেলিন্ডাকে ঘিরে ফেলছে। সাম থার্ড দ্য মেজি রিংলেটস অফ হার হিয়ার, কেউ মানে কি করছে, মানে সাম থ্রিড দ্য মেজি রিংলেটস অফ হার হিয়ার, কেউ তার এই চুলের মানে যে রিংলেটস যে লকগুলো সেইগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে ঘিরে ফেলছে। সাম হাং আপন দ্য পেন্ডেন্টস অফ হার ইয়ার, কেউ তার কানের যে দুল সেইগুলোর ওপরে ঝাঁপিয়ে পড়ছে টু প্রোটেক্ট। উইথ বিটিং হার্টস দ্য ডায়ার ইভেন দি ওয়েট, তার মানে দেখো কেন এই জিনিসগুলোকে দেখানো হচ্ছে, বিকজ এই যে ডিজাস্টার মানে সেই যুগের মহিলাদের কাছে তাদের কানের দুল হারিয়ে যাওয়া, চুলে কিছু হওয়া, পাউডারে কিছু হওয়া, হ্যাঁ, এই সমস্ত কিছু ওয়াজ পার্ট অফ দ্য ডিজাস্টার, মানে উইচ ইন্ডিকেট হাউ দ্য মোরালিটি ডিউরিং দ্য পিরিয়ড অফ পোপস টাইম ওয়াজ সো মাচ মানে সো মাচ আর কি ইনভ্যালুয়েবল, এই সো মাচ ভ্যালুলেস, মানে সেই যুগে যে মূল্যবোধটা সেটার কতটা অবক্ষয় ঘটেছিল, দ্যাট দ্য মোরালিটি ওয়াজ টোটালি ভ্যালুলেস, মানে দ্য পিপল ইউজ টু ইন্ডালজ ইন অল দিস ট্রিভিয়াল থিংস, যে জীবনে যে সিরিয়াস আসপেক্টসগুলো সেগুলোর গুরুত্ব তারা হারিয়ে ফেলেছিল। তাহলে বলা হচ্ছে উইথ বিটিং হার্টস দ্য ডায়ার ইভেন দে ওয়েট, মানে আর কি দীর্ঘশ্বাস নিয়ে তাদের বুক দুরু করছে, ঠিক আছে, উইথ বিটিং হার্ট তারা ওয়েট করছে অফ দ্য ডায়ার ইভেন্ট, সে ভয়ঙ্কর ঘটনার। অ্যাংশিয়াস অ্যান্ড ট্রেমলিং ফর দ্য বার্থ অফ ফেট, এবং তারা কি ভয়ে কাঁপছে এবং তারা উদ্বিগ্ন ফর দ্য বার্থ অফ ফেট
মানে হচ্ছে যে প্রেডিকশনটা দেওয়া হচ্ছে সেই প্রেডিকশনটা কখন ঘটবে সেইটার জন্য তারা এবার মানে ওই যে একটা প্রেডিকশন যে বেলিন্ডার সাথে খারাপ কিছু হতে চলেছে, সে ডিজাস্টারটা কখন ঘটবে সেইটার জন্য তারা অ্যাংশিয়াস হয়ে অপেক্ষা করছে। ওকে, এই বার্থ অফ ফেট ইজ অ্যান অ্যালিউশন অফ ওভিডস মেটামরফোসিস, মানে ওডিসিউসের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। ওডিসিউসের ক্ষেত্রে কি হয়েছিল, ওডিসিউসের কে ট্রান্সফর্ম মানে মেটামরফোসিস বলতে বোঝায় কি ট্রান্সফরমেশন, তাহলে ওডিসিউস ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু স্টার, তাহলে সেক্ষেত্রে এই কথাটা ব্যবহার করা হয়েছিল বার্থ অফ ফেট। ওকে, তাহলে এখানেও বলা হচ্ছে দ্য সিলফস আর অলসো ওয়েটিং ফর দ্য ডিজাস্টার দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন উইথ বেলিন্ডা। ওকে, তাহলে আমরা রেপ অফ দ্য লকে আজকে এখানে কমপ্লিট করলাম। দেখতে পাচ্ছি কিভাবে ইন অল দ্য পানিশমেন্টস উই ক্যান সি হাউ পোপ প্রেজেন্টস এই পানিশমেন্টগুলোর মধ্যে দিয়ে দ্যাট দ্য হ্যাবিট অফ দ্য কন্টেম্পোরারি উইমেন্স অফ দ্য টাইম, মানে উইমেনদের যে হ্যাবিটগুলো ছিল দ্যাট অফ অ্যাপ্লাইং অ্যালাম স্টিপস্টিক্স, তারপরে হেয়ার সিরাম, পিন এটসেট্রা, সেগুলোকে এখানে পানিশমেন্ট হিসেবে ব্যবহার করছেন। অ্যান্ড দিস ইনক্রিজেস দ্য লুডিক্রাস ইফেক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যাডস টু দ্য মক হিরোইক টোন। তাহলে আমাদের রেপ অফ দ্য লক কমপ্লিট হচ্ছে, এখানে শেষ হলো। তোমাদের ভিডিও কেমন লাগলো রেপ অফ দ্য লকের অবশ্যই জানাবে। আর আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের মধ্যে বেশ কয়েকজন আমাকে ফিগার অফ স্পিচের ভিডিও করতে বলছো, বাট সিন্স দ্য টাইম ইজ লিমিটেড আমি দেখছি কতটা কি করা যায়। আমি একটা কাজ করে দিতে পারি, আমার ফিগার অফ স্পিচের ওপর ব্লগ স্পট আছে, তো সেইগুলোর লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে যদি পড়ো ফিগার অফ স্পিচগুলো, ঠিক আছে, আমি চেষ্টা করেছি সহজভাবে বুঝিয়ে দেওয়ার, তো তোমাদের বেশ কিছুটা ধারণা তৈরি হবে। এবং তোমরা ওই লিঙ্কটার থেকে গিয়ে মানে লিঙ্কটা ক্লিক করলেই ব্লগ স্পটে তোমরা এমনিই পড়তে পারবে, ইটস অ্যাবসলিউটলি ফ্রি, ঠিক আছে। তো আমি সেই লিঙ্কগুলো তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে তোমাদের একটু হেল্প হয়। আর রেপ অফ দ্য লকের এর আগেও আমি একটা স্টাডি ম্যাটেরিয়ালের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে এর আগের ভিডিওতে দিয়েছি, তো আমি আজকেও ভিডিওতে তোমাদের আগের ভিডিওর লিঙ্ক, তারপরে স্টাডি মেটেরিয়ালের লিঙ্ক, এই ফিগার অফ স্পিচের লিঙ্ক সবগুলোই দিয়ে দেবো, তোমরা একবার একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে। ওকে, থ্যাংক ইউ ফর টুডে।